একটা লোক ঘর জামাই থাকতো তার শ্বশুর বাড়িতে। গ্রাউন্ড লেভেলেও যে এইসব ঘটনাগুলো এক্সিস্ট করে মানে আমার কোনো ধারণাই ছিল না। একজনের সাথে বিয়ে হয়েছিল এবং একজনের সাথে ছিল তোমার পরকীয় রিলেশনশিপ। এটা শুধু 1-2 দিনের নয়, 34 বছরের রিলেশনশিপ ছিল পরকীয়। তো এখানে তারাই যায় যারা আর কি মানে হুক আপ করতে চায় বা এইসব মানে জিনিসপত্র করতে চায়। ওকে, তো কথাবার্তা হয়। নিউটনের একটা ঘটনা বলছি। বহুবার বিভিন্ন জায়গাতে গিয়ে তোমার মেলামেশা করেছে, ঘুরতে গেছে ওর, কিন্তু মেয়েটার ফ্যামিলি মেম্বারের সাথে যখনই ছেলেটা আর কি পরিচয় করতে চেয়েছে মেয়েটা কখনো অ্যালাউ করে। পরবর্তীকালে মাস 6 তার সাথে মেলামেশা করার পর জানতে পারছে ছেলেটি যে মেয়েটি তমনাথদা, ইউটিএসে তোমাকে আবার স্বাগত। এই বছরের প্রথম পডকাস্ট তোমার সাথে। আমরা আগের বছর প্রায় মানে অপারেশন সিন্দুরের সময় একটা পডকাস্ট করেছিলাম, বাট তখনই আমাদের কথা হয়ে গেছিলো যে আমরা একটা মার্ডার স্টোরি রিলেটেড পডকাস্ট করব, বাট কোনো কারণে এটা ডিলে হতে হতে আজকে এই এক বছর পেরিয়ে গেছে। এর আগে কয়েকটা ডেট আমাদের সিলেক্ট হয়েছিল বাট হয়নি, বাট ফাইনালি আজকে হচ্ছে। কেমন আছো প্রথমত জিজ্ঞেস? ভালো আছি, তোমরা আশা করি সব তো ভালোই আছো। একদমই একদমই। আজকে সেই হরার ঘটনার মতো তোমাকে আমি বলবো, মানে হরার ঘটনা তোমার সাথে না, মানে ন্যাচারালি যেরকম আমি বলি যে কি ঘটনা এনেছো, আজকে তোমাকেও জিজ্ঞেস করি যে কি মজার স্টোরি তো বলবো না, এগুলো ঘটনা এক একটা হয়েছে, কেস স্টাডিজ। তো এগুলো কি তোমার মানে কোনো কেস বা এরকম কিছু? দেখো, কিছু কিছু ঘটনা আছে যেগুলো মানে আমার নিজেরই কেস, আর কিছু কিছু আমি রেফারেন্স দেওয়ার জন্য অন্য কেসও এনেছি। আচ্ছা, আর আজকে মেইন যেটা আমি বলবো যে একদম বেসিক থেকে যে মার্ডার কি জিনিস এবং কোন কোন ক্ষেত্রে মার্ডারের এক্সেমশন থাকে এবং মানুষ যদি মানে করেও ফেলে সেখান থেকে কী করে মানে বেরিয়ে আসতে পারে, বা কারোর সাথে যদি এমন কোনো ইনসিডেন্ট ধরো ঘটে গেল মানে যেটার জন্য সে রেসপন্সিবল নয়, বাট তাকে মিথ্যে মার্ডার কেসে ধরো ফাঁসিয়ে দেওয়া হলো, তো সেই ক্ষেত্রে সে সেখান থেকে কী করে বেরোবে। ওকে, তো একদম কম্প্যাক্ট একটা, নট অনলি মানে ঘটনা তো বলবোই, তার সাথে রিলেট করে যে অ্যাকচুয়ালি কত রকমের হয় এবং অ্যাকচুয়ালি তার কী কনসিকুয়েন্সেস থাকে, একদম বেসিক থেকে সেই জিনিসগুলো আমি একদম বলবো সকলকে। তাহলে শুরু করি। আজকে প্রথম জানি যে নিয়ে তুমি যে বিষয়গুলো বলছিল সেটা কি, মানে কি বোঝাতে চাইছো তুমি এই বিষয়ে? দেখো, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে মার্ডার হচ্ছে একটা পার্ট। ওকে, মার্ডার ইজ এ টাইপ অফ ক্রাইম। আগে আমরা জানবো হচ্ছে হোয়াট ইজ ক্রাইম। কখন আমরা বলবো যে কোনো ক্রাইম হয়েছে? ক্রাইমের মধ্যে অনেক কিছুই পড়তে পারে, তোমার হ্যারাসমেন্ট পড়তে পারে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট পড়তে পারে, থেফট পড়তে পারে, ডাকাতি পড়তে পারে, মারপিট পড়তে পারে, সব কিছু একটা ক্রাইম। সেরকম মার্ডার হচ্ছে ইজ ওয়ান টাইপ অফ ক্রাইম। ওকে, বাট ক্রাইম হচ্ছে আগে তো ক্রাইম হতে হবে, তারপর তো মার্ডার। ওকে, তো কখন আমরা বলবো যে কোনো ক্রাইম হয়েছে? একটা ল্যাটিন ম্যাগজিম আছে, সেখানে বলছে অ্যাক্টাস নন ফিট রিউমনিসি মেনসিড রিয়া। ওকে, তার মানে হচ্ছে যে একটা ক্রাইমকে কনস্টিটিউট হতে হলে দুটো জিনিস থাকতে হবে। ফার্স্ট হচ্ছে অ্যাক্ট্রেস রিয়া, সেকেন্ড হচ্ছে মেন্স রিয়া। অ্যাক্ট্রেস রিয়া মানে হচ্ছে তার কাজ, মানে তার ক্রাইম কনস্টিটিউট করতে গেলে যেমন গিলটি মাইন্ড হতে হবে, মেন্স রিয়া মানে হচ্ছে মাইন্ড অফ গিলটিনেস, এবং কাজটাও হতে হবে সেই গিলটি মাইন্ড নিয়ে সে যদি কাজটা করে, তখন এই দুটোর মিক্সচার হলে যদি দুটো কন্ডিশনকে স্যাটিসফাইড করে তখন বলা হবে যে কোনো ক্রাইম কনস্টিটিউট হয়েছে। ওকে, যেমন সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি মনে মনে ভাবলে যে আমি কাউকে মার্ডার করব বা কাউকে খুন করবো, বাট তুমি কাজে করলে না, তাহলে কি তার জন্য কি তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে? নিশ্চয়ই না। ওকে, কিংবা ধরো তুমি গাড়ি চালাতে চালাতে কাউকে ধরো অ্যাক্সিডেন্ট করে কাউকে মার্ডার করে, মানে মার্ডার বলে না সেটাকে, কাউকে ধরো মেরে ফেলেছো। ওকে, কিন্তু তোমার মাইন্ড ছিল না, মানে মেন্টালি তুমি ভেবে রাখুনি যে আমি ওকে মেরে ফেলবো, তাহলে সেক্ষেত্রেও নিশ্চয়ই তোমাকে পানিশমেন্ট দেবে না। কিন্তু তুমি প্ল্যান করে রেখেছো যে ও এখান দিয়ে ও যাতায়াত করে, আমি ওকে এইভাবে ওকে অ্যাটাক করবো, করে এইভাবে মারবো, তাহলে সেখানে কি তোমার অ্যাক্টাস রিয়াটাও কাজ করছে আর মেন্স রিয়াটাও কাজ করছে, মাইন্ডও কাজ করছে এবং তুমি সেই রিলেটেড কাজকর্মও করছো, তাহলে সেটাকে কিন্তু বলা হবে তোমার ক্রাইম। আচ্ছা, আমি এই জায়গায় একটা প্রশ্ন করছি তোমায়, সেটা হচ্ছে যে এই যে তুমি বললে অ্যাক্সিডেন্ট করে বাই চান্স কেউ মারা গেল, সেই ক্ষেত্রে ক্রাইম নয়, তা এটাও এর ক্ষেত্রেও তো জেলে থাকতে হয় যারা হ্যাঁ, কারণ সেটা ড্রাইভার প্রুভ হয় সেই হচ্ছে না তো, সময়। যে সে যতক্ষণ না প্রুভ হচ্ছে যে তার মেন্স রিয়ারটা ওখানে প্রেজেন্ট ছিল না অ্যাবসেন্ট ছিল।
ওকে, অনেকে তো গাড়ি চাপা দিয়েও তো মারে, অনেক সুপারি কিলার থাকে যারা গাড়ি চাপা দিয়েও অনেক সুপারি নিয়ে মারে। এবার তুমি যে মানে তোমার যে মিন্সরিয়াটা সেই ক্ষেত্রে ছিল না, বা তুমি অ্যাক্সিডেন্ট করেই যে সে মারা গেছে সেটা তো যতক্ষণ না ট্রায়াল হচ্ছে প্রমাণ হয় না। এরকম অনেক মিথ্যে মানুষও অনেককে ধরো তোমার অ্যাকিউজড করে, বাট পরবর্তীকালে দেখা গেল যে সে বেকসুর খালাস হয়ে যায়। ওকে, তো সুতরাং যতক্ষণ না ট্রায়ালটা কমপ্লিট হচ্ছে, অ্যাকচুয়ালি যে তার মেন্সরিয়াটা ছিল না সেটা তো প্রমাণ হচ্ছে না। না ধরো অ্যাক্সিডেন্ট করলো, কেউ মারা গেল, হুম। সেক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট করলে মারা গেল, সেক্ষেত্রে তার কোনো পানিশমেন্ট নেই। কোনো পানিশমেন্ট না, নেই? কোনো পানিশমেন্ট। আচ্ছা, মানে কারণ তার একটা সিরিয়াটা প্রেজেন্ট ছিল, বাট মেন সিরিয়া ছিল না। যতক্ষণ না দুটোর তোমার সংমিশ্রণ হচ্ছে ততক্ষণ বলা হয় না যে কোনো ক্রাইম মানে কনস্টিটিউট। ওটা কাইন্ড অফ ভুল করে হয়ে গেছে। একদম। ওকে, তুমি ইচ্ছা করে কাউকে করোনি, অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। ওটা আরও ডিটেলসে আমি আসছি, ওই ব্যাপারটা নিয়েও আসছি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে তোমার পার্টিকুলারলি যদি তুমি মার্ডার বলো, সেই ক্ষেত্রে মার্ডার ইজ এ টাইপ অফ হোমিসাইড। দেখবে যে কোনো পুলিশের মানে ব্রাঞ্চ থাকে তো, স্পেশাল অনেক ব্যাটালিয়ান থাকে, কোথাও কিন্তু তোমার মার্ডারের কোনো ব্যাটালিয়ান থাকে না, থাকে হচ্ছে হোমিসাইড। হুম। কলকাতা পুলিশ বলো বা যে কোনো পুলিশের বলো, স্পেশাল ব্রাঞ্চ হচ্ছে তোমার হোমিসাইড। কেন হোমিসাইড? হোমিসাইড মানে হচ্ছে তোমার হোমো মানে হচ্ছে তোমার মানুষ, সাইড মানে হচ্ছে খুন করা। তাহলে যে সকল ক্ষেত্রে মানে মানুষকে খুন করা হয় বা মানুষের মৃত্যু হয়, সেগুলো কিন্তু পরে হচ্ছে তোমার হোমিসাইডের আন্ডারে। ওকে, এবার হোমিসাইডের অনেক তোমার ভাগ আছে, যেমন তার মধ্যে একটা হচ্ছে সুইসাইড, নিজেকে খুন করা; প্যাট্রিসাইড, বাবাকে খুন করা; সরোরোসাইড, কারোর বোনকে খুন করা; তারপর হচ্ছে ম্যারিটিসাইড মানে হচ্ছে কারোর স্পাউসকে খুন করা; জোরোসাইড মানে হচ্ছে কারোর ওয়াইফকে খুন করা; ফিলিসাইড মানে হচ্ছে কারোর বাচ্চাকে খুন করা। তো এরকম অনেক পার্ট আছে। ওকে, তো তার মধ্যে হচ্ছে তোমার হোমিসাইডের মেন যেটা পার্ট, সেটা হচ্ছে দুটো পার্টে হোমিসাইডকে তোমার ডিভাইড করা হয়। ফার্স্ট হচ্ছে তোমার কালপেবল হোমিসাইড উইথ মার্ডার। ওকে, কালপেবল হোমিসাইড আর হচ্ছে একটা দিকে পড়ে যেটাতে পানিশমেন্ট হয়, আর আরেকটা হচ্ছে তোমার জেনারেল এক্সেপশন আর অ্যাক্সিডেন্ট, যেটাতে কিন্তু তোমার কোনো পানিশমেন্ট হয় না। মানে এর ক্ষেত্রে যদি কেউ মারা যায়, কিছু জেনারেল এক্সেপশন আছে, সেগুলো আমি আসছি। জেনারেল এক্সেপশন আর হচ্ছে তোমার অ্যাক্সিডেন্ট, এই ক্ষেত্রে কেউ যদি মারা যায় তার কিন্তু পানিশমেন্ট হয় না। কিন্তু পানিশমেন্ট হয় কখন? যদি কেউ কালপেবল হোমিসাইড করে অথবা মার্ডার করে। ওকে, তার জন্য পানিশমেন্ট আছে। কালপেবল হোমিসাইড করলে পানিশমেন্ট হচ্ছে 10 বছর অবধি, আর মার্ডার করলে তো তোমার 10 বছরের বেশি, অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট, অথবা তোমার হচ্ছে ডেথ পেনাল্টি। ওকে, আচ্ছা, এবার দুটোর মধ্যে ডিফারেন্স কী আছে? এক হচ্ছে তোমার কালপেবল হোমিসাইড, সেকেন্ড যেটা বললাম মার্ডার। দুটো কিন্তু অনেকটা সেম, দুটোর মধ্যে অ্যাজ সাচ তুমি ওপর থেকে যদি দেখো কিন্তু সেরকম কিন্তু কোনো ডিফারেন্স নেই। বাট তাও ডিফারেন্সিয়েট করা হয় কেন? কারণ কোনো তুমি মার্ডারকে যদি কালপেবল হোমিসাইডের মধ্যে আনতে পারো, সেক্ষেত্রে তার কিন্তু ডেথ পেনাল্টি অথবা লাইফ ইমপ্রিজনমেন্টে তুমি কিন্তু বাঁচিয়ে দিতে পারবে, তার 10 বছরের সাজা হবে সেই ক্ষেত্রে। ওই জন্য ম্যাক্সিমাম অ্যাডভোকেট বলো বা অনেক ক্ষেত্রে চেষ্টা করা হয় যে মার্ডারটাকে যাতে কালপেবল হোমিসাইডের আন্ডারে আনা যায়। এবার দুটোর মধ্যে নিশ্চয়ই তো কিছু ডিফারেন্স আছে। ওকে, তো মেন ডিফারেন্স যেটা, ধরো সাপোজ তুমি কাউকে ওপর ধরো রেগে গেলে, ধরো আমি তোমার কাছে এখন এসেছি, তো তোমার সাথে কোনো কথা কাটাকাটি হলে, কিছু হলো, তুমি রেগে গিয়ে কী করলে, কিছু জিনিস দিয়ে আমাকে মারলে। ওকে, তাতে আমি মারা গেলাম। তাহলে তোমার কিন্তু এটা ঠান্ডা মাথায় প্রি প্ল্যান করে কিন্তু আমাকে মারলে না, মানে তোমার ইন্টেনশন ছিল আমাকে মারা বা আমাকে গুরুতর আঘাত করা, বাট আমাকে মেরে ফেলার কিন্তু তোমার ইন্টেনশন ছিল না। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলা হবে কিন্তু কালপেবল হোমিসাইড। একদম কিন্তু পার্টিকুলার পারফেক্ট ডিফারেন্সটা বলছি, এটা কিন্তু খুব কনফিউজিং জিনিস, অনেকে কিন্তু এটা গুলিয়ে ফেলে। আর মার্ডার হচ্ছে তুমি জানো যে আমার কোনখানে উইকনেস আছে। ধরো তুমি জানো যে আমার কিছু উইকনেস, যেমন ধরো আমার হার্টের প্রবলেম আছে, ওকে, বা আমার ধরো সেন্সিটিভ কোনো পার্ট আছে, বা ধরো আমার কোথাও ধরো আঘাত লেগেছে, এই জায়গাটা আমার দুর্বল, তুমি জানো, তুমি পার্টিকুলারলি জেনে শুনে ওই জায়গাটাতে আমাকে আঘাত করলে, ওকে, আমাকে মারার জন্যই। তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু মার্ডার। যেটা ঠান্ডা মাথায় প্রি প্ল্যান্ড করে কনস্টিটিউট করে কাউকে মারা হয়, সেই ক্ষেত্রে সেটাকে বলে মার্ডার। আর যেটা ধরো তুমি কাউকে মারার ইন্টেনশন ছিল, তাকে গুরুতর আঘাত করার ইন্টেনশন ছিল, কিন্তু মেরে ফেলার ইন্টেনশন ছিল না, দ্যাট ইজ কল্ড কালপেবল হোমিসাইড। ওকে, আচ্ছা, এবার আসি হচ্ছে হোমিসাইডের আর একটা পার্ট, যেখানে কিন্তু কোনো পানিশমেন্ট হয় না, সেটা হচ্ছে জেনারেল এক্সেপশন অ্যান্ড তোমার অ্যাক্সিডেন্ট। এরও কিন্তু অনেকগুলো পার্ট আছে। এই ক্ষেত্রেও কিন্তু ধরো ওপর থেকে দেখলে তো মনে হবে যে সব কিছু কিন্তু এক, কিন্তু যতক্ষণ না ট্রায়ালটা মানে কমপ্লিট হচ্ছে, ততক্ষণ বোঝা যায় না যে এটা কালপেবল হোমিসাইড আন্ডারে আসছে না
মার্ডারের আন্ডারে আছে নাকি তোমার জেনারেল এক্সেপশন আন্ডারে অথবা অ্যাক্সিডেন্টের আন্ডারে আসছে। তো যেরকম যেটাতে আসে সেই অনুযায়ী তার যদি দেখা যায় যে সে যে ক্রাইমটা কনস্টিটিউট করেছে সেটা তোমার কালপেবল হোমিসাইড বা মার্ডারের আন্ডারে পানিশমেন্ট পাবে। আর যদি দেখা যায় যে জেনারেল এক্সেপশন অথবা তোমার ওই অ্যাক্সিডেন্টের আন্ডারে আসছে, সেক্ষেত্রে কিন্তু সে বেকসুর খালাস হয়ে যায়। তো জেনারেল এক্সেপশন কী কী? ফার্স্ট এক্সেপশন হচ্ছে তোমার, যদি অ্যাকর্ডিং টু তুমি বিএনএস দেখো সেকশন 20 and 21, সেটা হচ্ছে ডলি ইন ক্যাপেক্স। ওকে, ডলি মিন্স মানে এই কথাটা টার্মটা অ্যাকচুয়ালি ল্যাটিন টার্ম, তোমার এসছে হচ্ছে তোমার ডল থেকে। ডল মানে হচ্ছে তোমার পুতুল, পুতুল্লি কারা খেলে? বাচ্চারা। ওকে, তো যেই সকল বাচ্চাদের ধরো তোমার বয়স হচ্ছে 0 থেকে আপ টু 7 ইয়ার্স, তারা যদি ভুল করে কোনো ক্রাইম করে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু তারা ফুল রিলিজ পেয়ে যায়। ওকে, তাহলে এরা কিন্তু পরে হচ্ছে আন্ডার জেনারেল এক্সেপশন। কেন পড়ে? কারণ বাচ্চাদের কিন্তু মেন্স রিয়াটা অ্যাবসেন্স থাকে। তারা যদি কোনো ক্রাইম ধরো করে ফেললো, ওকে, তো সেই ক্ষেত্রে তাদের মানে সেই মেন্টাল এবিলিটিটা থাকে না যে আমি কী করছি না করছি সেটা তারা অতটা মানে কনসিকুয়েন্স বুঝে করে না। তাই জন্য এটাকে ধরা হয় যে অ্যাক্টাস রিয়া ইজ প্রেজেন্ট বাট মেন্স রিয়া ইজ অ্যাবসেন্ট। তাই জন্য 0 থেকে 7 আপ টু 7 ইয়ার্স কোনো বাচ্চা যদি কোনো ক্রাইম কনস্টিটিউট করে ফেলে তাকে কিন্তু ওই ডলি ইন ক্যাপেক্স এর আন্ডারে তাকে কিন্তু রিলিজ দেওয়া হয়। ওকে, আর একটা হচ্ছে তোমার ডলি ক্যাপেক্স, মানে যেই বাচ্চাদের বয়স ধরো 7 থেকে 12 বছর, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে রিলিজ দেওয়া হয় না, কারণ তারা কিছুটা হলেও তো মানে কনসিকুয়েন্স বুঝতে পারে। তো সেই ক্ষেত্রে তাদেরকে পাঠানো হয় তোমার কারেকশনাল হোমেতে। ওকে, সেখানে রেখে দেখার চেষ্টা করো যে হ্যাঁ সত্যি তার অ্যাবসেন্স ছিল মেন্স রিয়া নাকি ছিল না। এই আমি বারবার মেন্স রিয়া অ্যাক্ট্রেস রিয়া বলছি, ওটা প্রথমে ওই জন্য ক্লিয়ার করে দিলাম যে জিনিসটা কি, যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। সব কিন্তু এই থিওরির ওপরেই কিন্তু বেস করে, কাউকে সাজা দেওয়া বা না দেওয়া কিন্তু এই থিওরির ওপরও বেস করে। আচ্ছা, এটা গেল বাচ্চাদের ব্যাপার। এবার তাহলে বড়রা কি এমন কোনো ক্রাইম করে ফেললে কি তারা ছাড়া পায় না? কখন পায়? একটা এক্সাম্পল বললাম আমি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে। ধরো তুমি অ্যাক্সিডেন্ট করে ফেলেছো, ওকে, তোমার অ্যাক্টাস রিয়া প্রেজেন্ট আছে বাট মেন্স রিয়া তোমার কিন্তু অ্যাবসেন্ট ছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো বড় লোকও যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে, অ্যাক্সিডেন্টে কিন্তু কোনো পানিশমেন্ট হয় না। একবার কি হয়েছিল, এটা আমার আন্ডারেই এসেছিলো কেসটা। একবার কি হয়েছিল তোমার এই আরামবাগেতে, ওকে, একজন মুসলিম ড্রাইভার ছিল। সে কী করতো, তোমার গাড়ি টাড়ি চালাতো। ওকে, তো তার সাথে একটা পলিটিক্যাল ম্যাটার নিয়ে একজনের সাথে ঝামেলা ছিল। অনেক দিন ধরে ওকে টার্গেট করে রেখেছিল যে কোথা থেকে যাতায়াত করে, কি করে না করে। তো রিসেন্ট ধরো আগের বছরের ঘটনা বলছি আমি, খুব ডিটেলস বলা যায় না কারণ এটা এখন আন্ডার ট্রায়াল আছে। ওকে, তো কী হয়েছিল, বাইক নিয়ে ফিরছিল বাজার করে, মুসলিম ওই ড্রাইভারটা যাকে আর কি করা হয়েছে। তো ও বাইক নিয়ে ফিরছিল আরামবাগের, যেখানে হচ্ছে তোমার ওই জয়রামবাটি কামারপুকুর ওই সাইডে আছে না, তো ওই দিকটাই হয়েছিল ঘটনাটা। অনেকে হয়তো জানবে, নিজেও এসেছিল। তো ও কী করছিল, ওখান থেকে ফিরছিল, তো একটা ওই তোমার ছোটো হাতি হয় না, ছোটো হাতি ওকে অনেকক্ষণ ধরে টার্গেট করে রেখেছিল। তো ও ধরো উল্টো দিক থেকে আসছে, ছোটো হাতিটা কী করেছে, ওকে তোমার গিয়ে ধাক্কা মেরেছে। তখনও কিন্তু ওর কিছু হয়নি। ও সেটা দেখে কী করেছে, নিচে তোমার মানে গ্রামের দিকে রাস্তা, নিচে তোমার নেমে গেছে, নিচে ওই ধান জমি টান জমি হয় না, ওই দিকে নেমে গেছে। গাড়িটা ওইখানে নেমে গিয়ে তার ওপর দিয়ে চালিয়ে দিয়েছে। তাহলে এটা ইন্টেনশনাল। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কেউ তোমাকে ধাক্কা মারলো, তুমি ওখান থেকে মরলে না, বেঁচে তুমি নিচে নেমে গেলে, গাড়িটা নিচে গিয়ে ওকে তোমার মেরেছে, দিয়ে চাপা দিয়ে ওকে একবার গেছে, আবার ব্যাক করেছে, এভাবে 4 বার ওর ওপর দিয়ে যাতায়াত করেছে। তার ফলে সে মারা যায়। ওকে, তো এই ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু তোমার পানিশেবল অফেন্স, কারণ এটা ইন্টেনশনাল অ্যাক্সিডেন্ট এবং এটা হয়েছিল। সে এখনও জেলেতেই আছে, সেই ব্যক্তি যে করেছিল এটা। আর পরবর্তীকালে জানা গেছে যে ওর গাড়িতে মানে এরকম ও কন্ট্যাক্ট কিলার একটা, মানে এরকম অনেক কন্ট্যাক্ট নিয়েও, এখানকার নয়, বিহার ইউপি ওই সাইডের লোক। হ্যাঁ, কন্ট্যাক্ট কিলার। হ্যাঁ, ওই লোকটাও জেলে। ও এরকম মানে কন্ট্যাক্ট নিয়ে এইসব কাজকর্ম করেছে যে ড্রাইভার। আর এই সকল ক্ষেত্রে মানে ওদেরকে দিয়েই এই জিনিসগুলো করানো হয়। ওকে, আমি বেশি আর ডিটেলসে ঢুকছি না। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাক্সিডেন্টের কিন্তু পানিশমেন্ট হয়। ওকে, আচ্ছা, এটা হচ্ছে তোমার অ্যাক্সিডেন্ট যেখানে তোমার পানিশমেন্ট পায়। একটা তোমার মজার ইনসিডেন্ট বলি, মনে হচ্ছে না এটা কাউকে বলেছি এর আগে, ঠিক আছে, যতদূর মনে পড়ছে মানে প্রথমেই বলছি এখানে। তো সেটা হচ্ছে একবার কি হয়েছে, মানে একটা ছেলে নতুন গাড়ি শিখছিল চালানো, এটা আমারই কেস। ওকে, তো একটা ছেলে গাড়ি চালানো শিখছিল, সে ইঞ্জিনিয়ার, যাই হোক। তো গাড়ি চালাতে চালাতে একটা কুকুরকে চাপা দিয়ে দেয়, মানে তার দোষ ছিল না, কুকুরটাই হয়তো ছুটে এসে ওই গাড়ির নিচে চাপা পড়ে যায়।
এবার ওই কুকুর প্রেমী সংগঠন থাকে না, মানে আমিও কিন্তু ডগ লাভার, এমন নয় এবার এটা দেখে অনেকে বলবে যে এসব বলছে, আমিও ডগ লাভার, বাট এটা একটা অ্যাক্সিডেন্ট, তো অ্যাক্সিডেন্ট, সেটা একটা মানুষ মারা গেল, সেটা একটা অ্যাক্সিডেন্ট, তো ওর কোনো দোষ ছিল না সত্যি কথা বলতে। তো কুকুরটা চাপা পড়ে যায় এবং সেটা একটা সিসিটিভি ফুটেজও সেটার পাওয়া যায়। দিয়ে ওই কুকুরপ্রেমী সংগঠন কী করে তার নামে তোমার মার্ডার কেস করে দেয়, আচ্ছা, অ্যানিমেল ক্রুয়েলটি অ্যাক্টে তার আন্ডারে তোমার ওর নামে কেস করে দেয়, এফআইআর হয়, চার্জশিট বেরিয়ে যায়, কনভিকশনের দিকে চলে যায়, এত কিছু হয়ে যায়। ওকে, কারণ ওই একটা সিসিটিভি ফুটেজ ছিল এবং তারপর পুলিশও সেইভাবে রিপোর্টটা দিয়েছে। ম্যাক্সিমাম দেখো অনেক ক্ষেত্রে কী হয়, পুলিশ রিপোর্টটাকে প্রিলিমিনারি ধরে সেই অনুযায়ী মানে আর কি এনকোয়ারি প্রসেসটা চলে। এবার তার উপর যদি কেউ ফার্দার এনকোয়ারি করতে চায় সেক্ষেত্রে প্রসেস আছে, বাট সেটা অনেক ডিলে হয়ে যায়, অনেক কিছুগুলো অত জানেও না বা জানি না কীভাবে মামলাটা করেছিল, পরবর্তীকালে সেই মামলাটা আমার কাছে আসে। তো সেটা দেখে আমি পরবর্তীকালে সেটা কোয়াশিংয়ের জন্য হাইকোর্টে পিটিশন করি, যাক সেটা আনাদার ফ্যাক্ট। কিন্তু ব্যাপার হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তার তোমার ওই মেন্স রিয়াটা কিন্তু অ্যাবসেন্ট ছিল, আর ওটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, কুকুরটা চলে এসেছিলো। তো মানে তারপরে আর কি ওই পশুপ্রেমী সংগঠন ওরা তো একদম নাছর মানতো যে না এটাকে ছেড়ে দেবো না, এই দেবো না, সেই দেবো না, মিডিয়া ফিডিয়া করে হ্যানা ত্যানা করে দিয়ে তারপর তার নামে কেস ফেস করে ম্যাটারটাকে তোমার একদম চার্জশিট ফার্জশিট করে চার্জ ফ্রেম পর্যন্ত হয়ে গিয়ে ট্রায়ালে ফিক্সডটা হয়ে গেছিলো ম্যাটারটা। ওকে, তো অ্যাকচুয়ালি তার কোনো দোষ ছিল না পরবর্তীকালে। তো যাই হোক কোয়াশিং টোয়াশিং করে ওটা পরবর্তীকালে তাকে রিলিজ দেওয়া হয়, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটা। ওকে, তো যেখানে তোমার মেন্স রিয়া অ্যাবসেন্ট থাকে সেই ক্ষেত্রে সেটা অ্যাক্সিডেন্ট করলেও কিন্তু সেই ক্ষেত্রে তোমার কোনো পানিশমেন্ট হয় না, কিন্তু সেটা অবশ্যই কিন্তু কোর্টেতে ট্রায়ালের মাধ্যমে প্রুফ করতে হবে। ওকে, তারপর ঠিক হয়ে গেছে। হ্যাঁ তারপর ঠিক হয়ে গেছে। তো যাই হোক এটা একটা কুকুর মার্ডার কেস হিসেবেই মানে পরবর্তীকালে ওটা ডিসক্লোজ হয়ে যায়। ওকে, তো লোকে ভাববে কুকুর আবার মার্ডার হয় না কি না, এরকম হয়েছে কিন্তু একটা কেস আছে। ওকে, আচ্ছা এবার আসি তোমার মিস্টেক অফ ফ্যাক্ট অ্যান্ড মিস্টেক অফ ল। ওকে, ধরো কেউ মানে না জেনেই কোনো ধরো ক্রাইম করে ফেলেছে, যেমন একটা পুরোনো আমি ইনসিডেন্ট বলি, তোমার রামায়ণে অনেকেই শুনে থাকবে হয়তো, দশরথ যখন সেই তোমার ওই জঙ্গলে গেছিলো শিকার করতে, সে একজন ছেলে কী করছিল তার মাকে এবং বয়স্ক অন্ধ মাকে আর বাবাকে সেই বাঁকে করে নিয়ে তোমার যাচ্ছিল তীর্থযাত্রা করতে। তো জলের খেতে গেছিলো ওখানে, তো সেখানে জলের আওয়াজ শুনে ভেবেছে হয়তো কোনো হাঁস আছে, তীর চালিয়েছিল, চালাতে সে মারা যায়। ওকে, তো এইটা হচ্ছে মিস্টেক অফ তোমার ফ্যাক্ট, মানে ও ভেবেছে যে অন্য কেউ আছে ওখানে, সেই ভেবে ধরো ও তীর চালিয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি ছিল ওখানে একজন মানুষ, সে মারা গেল। সেটা তোমার কোনো শিকারির ক্ষেত্রেও হতে পারে, ধরো জঙ্গলে শিকার করতে গেছে, গুলি চালালো কোনো হরিণকে দেখে, কিন্তু সেখানে লুকিয়েছিল কোনো ধরো তোমার ওই আদিবাসী কোনো মানুষ টানুষ লুকিয়েছিল, সে মারা গেল। তো এইটা হচ্ছে মিস্টেক অফ ফ্যাক্ট, এই ক্ষেত্রেও কিন্তু তার কিন্তু কোনো পানিশমেন্ট হয় না। পানিশমেন্ট হয় হচ্ছে মিস্টেক অফ ল। ধরো কেউ কাউকে ধর্ষণ করে দিয়ে বললো আমি তো জানি না ভাই যে এটার জন্য পানিশমেন্ট হয়। ওকে, কেউ ধরো কাউকে মেরে ফেললো, তাহলে আমি তো জানি না ভাই এটার জন্য পানিশমেন্ট হয়। তো সুতরাং মিস্টেক অফ ল কিন্তু এক্সকিউজেবল অফেন্স নয়। ওকে, মিস্টেক অফ ল যদি কেউ করে তার কিন্তু পানিশমেন্ট হয় না, একমাত্র মিস্টেক অফ ফ্যাক্ট। ওকে, আচ্ছা আর একটা হচ্ছে এক্সাম্পল তোমার ইনটক্সিকেশন। ধরো কেউ এমন সিচুয়েশানে আছে, ড্রাঙ্কেন অবস্থাতে আছে, বা এমন কিছু তাকে খাইয়ে দেওয়া হয়েছে যে তার মেন্স রিয়াটা পুরো অ্যাবসেন্ট, মানে সে জানে না যে সে কী করছে না করছে, তার ফলে সে ধরো কোনো কিন্তু ক্রাইম করে ফেললো। হ্যাঁ, এবার তাহলে কেউ কি তোমার কি তাহলে কি ড্রিঙ্ক করে কাউকে গিয়ে করে দিলে সে কি তাহলে পানিশমেন্ট হবে না তার? সেটা নয়। ইনটক্সিকেশনটা যদি অন্য কেউ তাকে করে দেয়, মানে তুমি ধরো জানো না, তোমাকে এমন কিছু খাইয়ে দিল যার জন্য তুমি নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু পানিশমেন্ট হবে। মানে সব কিন্তু ঘুরে ফিরে ওই মেন্স রিয়া আর অ্যাক্টাস রিয়ার মধ্যেই কিন্তু ঘুরে ফিরে আসছে ব্যাপারটা, ওই জন্য ওটাকে রিলেট করে বলার চেষ্টা করছি। আচ্ছা আর একটা হচ্ছে তোমার এই যে দেখবে বিভিন্ন তোমার স্পোর্টস হয়, এই যে বক্সিং হয়, ওকে, বা এই যে রেসিং হয়, এতে যদি কারোর ধরো অ্যাক্সিডেন্টালি ধরো কেউ মারা গেল, সেক্ষেত্রে কিন্তু তার কোনো পানিশমেন্ট হয় না, কারণ সে সেটা নিজের সজ্ঞানে ওখানে ওই জন্য আগে লিখিয়ে নেওয়া হয় যে বক্সিং রিংয়ে যদি তোমার কিছু হয়ে যায় তার জন্য কিন্তু দায় নয়, যে বক্সিং রিংয়ে অনেকে মারাও যায়, সেটা কিন্তু কোনো পানিশেবল অফেন্স কিন্তু নয়। আচ্ছা এইটাকে একটা এই যে কন্ট্রাক্ট যে বলছি না, কন্ট্রাক্টে একটা টার্ম আছে কনসেন্স অ্যাড আইডিয়াম, মানে হচ্ছে বোথ পার্টি একটা কনসেন্টে দুজনে ফিক্সড আপ হচ্ছে যে আমরা এটা নিজের স্বইচ্ছায় করছি।
যেমন ধরো বানজি জাম্পিং, ধরো কাউকে ওই যে পিছন থেকে ধাক্কা দেয় না, ধাক্কা দিল, সে নিচে যেতে যেতে মানে ওটা নিতে পারলো না, হার্ট অ্যাটাক করে মারা গেল, সেই ক্ষেত্রে কিন্তু সে কিন্তু বলতে পারবে না যে আমাকে ধাক্কা দিয়েছে বলে আমি মারা গেছি, কারণ সে নিজের কনসেন্টেই জিনিসটা করছে। ওকে, সেটা কিন্তু তোমার কিন্তু সেই ক্ষেত্রে তোমার পানিশেবল অফেন্স কিন্তু হয় না। আচ্ছা, আর একটা হচ্ছে ধরো ডক্টর মানে গুড ফেতে বা কারোর ধরো বাচ্চাকে বাঁচানোর জন্য মাকে অনেক সময় স্যাক্রিফাইস করে ফেলে, বা মাকে বাঁচাতে গিয়ে বাচ্চাকে স্যাক্রিফাইস করে ফেলে, নাহলে দুজনে এরকম হয় না, একটা ক্রিটিক্যাল কন্ডিশন এলো যেখানে মানে যে কোনো একজনকে বাঁচানো যায়, এটা কিন্তু যদি কোনো ডাক্তার কিন্তু গুড ফেতে করে থাকে তার কিন্তু সেটা পানিশেবল অফেন্স হয় না। ওকে, আচ্ছা, আর একটা তোমার বলি, সেটা হচ্ছে যারা ইনস্যানিটি, পাগল, যাদের পুরো মেন্স রিয়াটাই তোমার অ্যাবসেন্ট, ওকে, তারা জানেই না যে তারা নিজে কি করছে, সেক্ষেত্রেও কিন্তু সে যদি কোনো ক্রাইম করে থাকে, কাউকে ধরো মার্ডার করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার কোনো তোমার পানিশমেন্ট কিন্তু হয় না। ওকে, তাহলে এতক্ষণ আমি এগুলো ক্লিয়ার করতে পেরেছি যে কোন ক্ষেত্রে আর কি মার্ডার করে ফেললে বা কেউ ধরো সেলফ ডিফেন্সে গিয়ে করে ফেললো, ওকে, সেই ক্ষেত্রেও কিন্তু তার কোনো পানিশমেন্ট হয় না। ধরো কাউকে তোমার ধর্ষণ করতে এসছে কেউ, তো সে কি মানে সেটা কি অ্যালাউ করবে? নিশ্চয়ই না। সেটা করতে গিয়ে কাউকে তোমার মেরে ফেললো, সেক্ষেত্রেও কিন্তু তার কোনো পানিশমেন্ট হয় না। ওকে, তো এতক্ষণে আশা করি ক্লিয়ার করতে পেরেছি যে কোন কোন ক্ষেত্রে তোমার মানে পানিশমেন্ট হয় কেউ যদি মার্ডার করেও ফেলে বা খুন করেও ফেলে, এবং কোন কোন ক্ষেত্রে তোমার হয় না। ওকে, আচ্ছা, এবার কিছু ইনসিডেন্ট বলি যেগুলো মানে এর মধ্যেই রিলেটেড। ওকে, এবং এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা তোমার দর্শকরা বিচার করবে। ওকে, একটা ঘটনা বলি, এটা আমাদের মানে পশ্চিমবঙ্গেরই ঘটনা, নিউ টাউনের সাইডে, এটা আমার আন্ডারই হয়েছিল। ওকে, তো একটা লোক ঘর জামাই থাকতো তার শ্বশুর বাড়িতে। ওকে, শাশুড়ির মানে শ্বশুরের অগাধ সম্পত্তি ছিল। আচ্ছা, এবার কি করেছিল, তার একমাত্র ওয়াইফ ছিল মানে শাশুড়ি, শ্বশুর শাশুড়ি, মেয়ে এবং জামাই। ওকে, এবার শ্বশুর মারা গেছে অনেক দিন, শাশুড়ি কিছুতেই আর মারা যায়নি, মানে অনেক দিন ধরে বেঁচে ছিল। তো সব সম্পত্তি যতদিন না শাশুড়ি মারা যাচ্ছিল কিছুতেই তোমার আর কি ওই মেয়ে আর জামাই আর কি পাচ্ছিল না। এবার জামাইটা ছিল তোমার কম্পাউন্ডার, মানে অনেক ডাক্তারের আন্ডারে সেই কম্পাউন্ডার থাকে না, ওষুধ টষুধ দেয়, ডাক্তারকে নিয়ে যায়, এই করে সেই করে। ওকে, তো ও কিছু কিছু অনেক দিন ধরে কাজ করতে করতে অনেক কিছু ব্যাপার ও এইভাবে জেনে গেছিলো, এবং গ্রামের দিকে ও কী করতো মানে ওই কোয়ার্ক ডাক্তার বলেন মানে হাতুড়ে ডাক্তার, ওই ধরনের কাজকর্ম কিন্তু করতো গ্রামের দিকে, ওরাই মানে ওদেরকে সবাই ডাক্তার ভাবে। তো এইসব করতে করতে ও কিন্তু মানে ওই ওষুধ টষুধ আনা এই করা সেই করা করে মোটামুটি ওর একটা কিন্তু মানে নলেজ এসে গেছিলো যে কী থেকে কী হয় না হয়। ওকে, তো সে দেখছে যে শ্বশুরের এত সম্পত্তি যতক্ষণ শাশুড়ি বেঁচে আছে আমি কিছুতেই পাবো না। মেয়ের কনসেন্ট ছিল না কিন্তু এইসবেতে, মেয়ে জানতো পর্যন্ত না, বাট জামাইয়ের ওই যে লোভ, ভোগ দখল করছিল, সব কিছু করছিল, কিন্তু মানে দেখছে যতক্ষণ না মানে আর কি শাশুড়ি মারা যাচ্ছে সম্পত্তি আমি বিক্রিও করতে পারছি না, সম্পত্তিতে কোনো টাকা পয়সাও পাচ্ছি না। তো ও কি করেছিল, শাশুড়িকে মানে আস্তে আস্তে তোমার ইনসুলিনের ডোজ দিত। ওকে, তো ইনসুলিনের ডোজ দিতে দিতে কী করেছিল, তার ব্লাড সুগার বাড়িয়ে দিয়েছিল। এবং ও জানতো মানে এটা অনেক মেডিকেল সায়েন্স যারা জানে তারা এই ব্যাপারটা কিন্তু জানে, এটা কিন্তু খুব একটা আমি তোমার গুপ্ত জিনিস বলছি, এটা চট করে জানি না সোশ্যাল মিডিয়া থেকে বলেছে বা বলেনি, বা এটা কতটা বলা ঠিক হবে, বাট যেহেতু একটা কেসের আমি এক্সাম্পল দিয়ে বলছি আমি বলতেই পারি। ওকে, তো ও কী করেছিল, এইভাবে ডোজ বাড়াতে 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 একদিন কী করেছিল, হাই ডোজ দিয়ে দিয়েছিল। মানে শাশুড়ি নর্মাল এমনি ইঞ্জেকশানও দিত, অন্য তোমার হাঁটুর সমস্যা ছিল তার জন্য ইঞ্জেকশন দিত, এবং ইঞ্জেকশানে কী করতো ওই ওষুধ না দিয়ে মানে অ্যাকচুয়ালি যেটা তোমার মেডিসিন সেটা না দিয়ে ও কী করতো আস্তে আস্তে তোমার ওর সাথে ইনসুলিন মিশিয়ে দিত, এবং দিতে 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 একদিনই করে হাই ডোজের ইনসুলিন দিয়ে দেয়, এবং তার তোমার ব্লাড সুগার হাই হয়ে যায়, ব্লাডে তোমার গ্লুকোজ অনেক বেড়ে যায়, এবং বেড়ে যেতে কী হয় তোমার হাই ব্লাড সুগার হয়ে সে কিন্তু মারা যায়। যখন তোমার পোস্টমর্টম হয়েছে এই হয়েছে অতটা ব্যাপারটা কিন্তু মানে ধরা পড়েনি পোস্টমর্টম হতে, যখন প্রপার ইনভেস্টিগেশন হয়েছে তখন ডাক্তার দেখছে যে ওর মানে নর্মালি ওর ব্লাড সুগার ছিল না, বাট ওই টাইমে অ্যাট দ্য টাইম অফ ডেথ ওকে অন্য ডাক্তার দেখতো, ঠিক আছে, যে আর কি প্রেসক্রিপশন ওসব রেফার করেছিল, সে দেখছি তো মানে ব্লাড সুগার ছিলই না, তাহলে ব্লাড সুগারে মারা গেল কী করে। তো পরবর্তীকালে তার ওই ব্যাপারটা নিয়ে ডাউট হয় যে এর কোনো দিন ব্লাড সুগার ছিল না, কিন্তু অ্যাট দ্য টাইম অফ ডেথ তার ব্লাডে এত সুগার আসে কোত্থেকে। তো তখন প্রপারলি পুলিশকে সে ম্যাটারটা তোমার জানায়। ওকে, এবং তারপর ফার্দার তোমার আরও পোস্টমর্টম করার সময় ডাক্তারকে আরও সাজেস্ট করে যে এই ব্যাপারগুলো দেখার জন্য, দিয়ে সব কিছু করে জানা যায় যে ওর ওই যে জামাইটা ওই ওকে ইঞ্জেকশানটা দিত, ওর যে মানে হাঁটুর সমস্যা গোড়ালির সমস্যার ওর ইঞ্জেকশানগুলো কে দিত নাকি ওর ওই জামাইটাই দিত।
এবং তার সাথে ও কী করে, ওই তোমার ইনসুলিনের আস্তে আস্তে ডোজ দিতে দিতে একদিন হাই ডোজ দিয়ে তাকে তোমার মেরে ফেলে। আর করেছিল ওটাই, ওর পুরো সম্পত্তিটা পেয়ে যাবে এবং কিছুটা বিক্রি করে ও কিছু টাকা পয়সা এককালীন পাবে বলে। আর যতদিন ওই শাশুড়ি ছিল যথেষ্ট হেলদি ছিল শাশুড়ি, ওই প্রবলেম বলতে ওই তোমার হাঁটুর সমস্যায়, ওকে। তো দেখছে যে এমনিতে তো মারা যাচ্ছে না, ওই জন্য কোথা থেকে একটা জেনেছিল যে ইনসুলিনের হাই ডোজ যদি কাউকে দেওয়া যায় সেক্ষেত্রে তাকে তোমার মেরে ফেলা যায়। এবং এটা মানে যদি তুমি দেখো মেডিকেল সায়েন্সে, এই যে বলে না যে যখন ধরো একদম বয়স্ক লোক হয়ে গেছে, বাঁচার মানে তাও বেঁচে আসছে, কষ্ট পেয়ে যাচ্ছে, ঠিক আছে, ক্যান্সার হয়ে গেছে তাও সে মারা যাচ্ছে না, তখন বাড়ির লোকই ডাক্তারকে মানে অনেক রিকোয়েস্ট করে যে কিছু একটা করে তাকে যাতে পুট ডাউন করে দেওয়া যায়। তখন কিন্তু ডাক্তার কিন্তু এই প্রসেসেই কিন্তু পুট ডাউন করে, এবং সেটা ও ডাক্তারদের সাথে থাকতে থাকতে শিখে নিয়েছিল এবং সেটাও অ্যাপ্লাই করেছিল নিজের শাশুড়ির ওপর, এবং করে শাশুড়িকে মার্ডার করেছিল। এখনও সেই কেসটা পেন্ডিং আছে, বেল তার করানো হয়েছে, ইন্টারিম বেল, বাট এখনও ওটা কেসটা কিন্তু কন্টিনিউ আছে, আন্ডার ইনভেস্টিগেশন আছে। তো বেশি কিছু আর এতে বলা যাবে না, ওকে। বাট কেসটা করেছিল কে? ওর বউ। ও আচ্ছা, বউ ওর ইয়েতে ছিল না, একদমই ফেভারি ছিল না, ঠিক আছে, তাহলে বউ করেছিল। আর দেখো এইগুলো তো নর্মালি মানে যখনই কোনো আনন্যাচারাল ডেথ হয় বা কিছু হয়, সেটা তো স্টেটই মানে সুমোটো চাইলে এফআইআর করতে পারে, যে কোনো পুলিশ মানে নিয়ারেস্ট যে তোমার লোকাল পুলিশ স্টেশনে সে নিজেও করতে পারে চাইলে, ওকে। এই ক্ষেত্রে ওর বউ করেছিল, কারণ বউ মাকে খুব ভালোবাসত, বাট ও ভাবতে পারিনি যে ওর হাজব্যান্ডই ওই তোমার, ও দেখছে যে ট্রিটমেন্ট করছে যেরকম ভালো ইয়ে করছে, বাট ওই ট্রিটমেন্টের নাম করে তোমার ওই ইঞ্জেকশন দেওয়ার নাম করে ওকে ইনসুলিনের ইঞ্জেকশন পুশ করতে, এবং আস্তে আস্তে ওর ব্লাড সুগারটাকে একটু একটু বাড়িয়ে 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 লাস্টে হাই ডোজ দিয়ে তাকে মেরে দেয়। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং কেস বলি যেটা সকলের জানা খুব দরকার। এই ধরনের স্ক্যাম এখন মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি হচ্ছে, আর এর টার্গেট হচ্ছে মানে ধরো খুব নিরীহ ছেলে, যাদের ধরো একটু পয়সা কড়ি আছে, ওকে, যারা একটু সেন্টিমেন্টাল টাইপ, এই ধরনের ছেলেদেরকে কিন্তু এই স্ক্যামেতে মানে কিন্তু টার্গেট করা হচ্ছে, ওকে। আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং কেস বলি মানে যেটা এখনও অবধি রানিং আছে এবং এটা আমার আন্ডার আছে, এটা আমি সলভ করেছি। কি হয়েছে তোমার, দেখবে কিছু ডেটিং অ্যাপ হয়, ওকে, হোক হোক আমি আরও নাম নিচ্ছি না, এরকম অনেক কিন্তু আজকাল মানে তুমি হরদম তুমি ফেসবুক খোলো, ওখানে এরকম অ্যাডভার্টাইজমেন্ট আসে, ওকে। তো এরকম অনেক ডেটিং অ্যাপ হয়। ডেটিং অ্যাপে কী করে তোমার মানে ঘটনাটা বলি, মানে সবাই করে না, ওকে, ভাববে যে সবাই হয়তো করে, সেটা নয়। একটা মেয়ে কী করেছে তোমার একটা ছেলের সাথে মানে ওখানে কথাবার্তা হয়, এবং এইগুলো হচ্ছে টাইপ অফ হুক আপ অ্যাপ, ওকে। তো এখানে তারাই যায় যারা আর কি মানে হুক আপ করতে চায় বা এইসব মানে জিনিসপত্র করতে চায়, ওকে। তো কথাবার্তা হয়, নিউটাউনের একটা ঘটনা বলছি, এবং মেয়েটি তাকে ডেকে পাঠায় নিউটাউনের একটা বারেতে মিট করার জন্য, ফার্স্ট টাইম মিট করতে গেছে, ওকে। এবং বারেতে তোমার ডেকে পাঠিয়ে ড্রিঙ্কস করে, বেশি নয় 2 গ্লাস ড্রিঙ্কস করার পরে বারের সাথে ওদের জানি না কি একটা সেটিং থাকে, সেখানে বিল করেছে 2 গ্লাস ড্রিঙ্কসের 2 লাখ টাকা। 2 লাখ? 2 লাখ টাকা। এবারে দেখো ছেলেটা নর্মালি ও গেছে ক্যাজুয়াল, জানে 2 গ্লাস ড্রিঙ্কস করলে কত টাকা এমন হতো, নর্মাল ড্রিঙ্কস অর্ডার করেছিল, ওকে। তো তার পক্ষে তো জানা সম্ভব নয় যে মানে ততক্ষণে সে বুঝতে পারে যে তার সাথে স্ক্যাম হচ্ছে, কিন্তু অলরেডি সেটা হয়ে গেছে। এবার সে বলছে ওখানে ঝামেলা করছে যে 2 গ্লাস ড্রিঙ্কসের দাম 2 লাখ টাকা কী করে, বলছে এটা আমাদের রেট, আপনি দিতে না পারলে আপনাকে যেতে দেওয়া হবে না। থানা পুলিশ হয়েছে, থানা থেকে এসছে, সেও এসে দেখে বলছে যে হ্যাঁ কিছু তো করার নেই, মানে সব কিছু সেটিং থাকে, বুঝতে পেরেছো, যে আপনি আগে মেনু কার্ড দেখেননি কেন, দিয়ে তারপরে যা হোক করে কোনো মতে কমসম করে ওকে 1,60,000 টাকা তোমার বিল ওখানে দিতে হয়েছে। মানে এটা হচ্ছে পুরো একটা চক্র আছে, মানে মেয়েরা এইভাবে ছেলেদের সাথে কথাবার্তা বলবে এবং ছেলেরা চট করে তোমার মানে কনভিন্স হয়ে যায়, ওকে। যারা এইসব ডেটিং অ্যাপে যায় তারা খুবই মানে আর কি আগ্রহী হয়ে যায়, এবং সেখানে কোনো মেয়ে যদি যেচে তাকে পাত্তা দেয় বা দেখা করতে চায় না, চট করে ছেলেরা সেখানে কিন্তু চলে যায়, চট করে কিন্তু অত ভাবে না। তো গিয়ে পরবর্তীকালে সে দেখতে পাচ্ছে যে এরকম স্ক্যাম, এবং পুরোটা একটা কিন্তু সেট আপের মধ্যে দিয়ে থাকে, মানে ওখানে কিন্তু মেয়েটারও একটা শেয়ার আছে, থানা পুলিশ প্রশাসনেরও একটা শেয়ার আছে, তো বারের তো একটা শেয়ার আছেই। এবং এইসব মানে শুধু একটা দুটো ছিল না, এরকম পরবর্তীকালে জানা গেছে যে বহু ছেলের সাথে ওই বারেতে ওই ধরনের ঘটনা ইনসিডেন্ট ঘটেছে, বুঝতে পেরেছো। এটা যেটা বলছি আমার একটা ক্লায়েন্টের বন্ধুর সাথে হয়েছিল। এবার ক্লায়েন্টের সাথে কী হয়েছে সেটা বলি শোনো। ক্লায়েন্টটা কী করে, একটা মেয়ের সাথে ওই ডেটিং অ্যাপে তার পরিচয় হয়,
ওকে, তারপরে দুজনে মেলামেশা করে, বহুবার বিভিন্ন জায়গাতে গিয়ে তোমার মেলামেশা করেছে, ঘুরতে গেছে ওর, কিন্তু মেয়েটার ফ্যামিলি মেম্বারের সাথে যখনই ছেলেটা আর কি পরিচয় করতে চেয়েছে, মেয়েটা কখনো অ্যালাউ করেনি। পরবর্তীকালে মাস 6 তার সাথে মেলামেশা করার পর জানতে পারছে ছেলেটি যে মেয়েটি অলরেডি ডিভোর্সি। সেটা কিন্তু প্রথমে তাকে কিন্তু জানায়নি। ওকে, এবং কোথায় ডিভোর্স হয়েছে, কেন হয়েছে, কী রিজন হয়েছে, কিছু জানায়নি। পরবর্তীকালে ছেলেটা যখন বুঝতে পারছে যে না মেয়েটা তো সুবিধা নয়, তার সমস্ত অ্যাকাউন্ট, মানে ছেলেটি যা বিজনেস করে সমস্ত কিছু অ্যাকাউন্টের অ্যাক্সেসে রেখে দিয়েছে, ছেলেটা কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিছু অ্যাক্সেসে রেখে দিয়েছে, টাকা পয়সা সব ওর অ্যাকাউন্টে নিত, মানে ঝামেলা করে এই করে নিত, পুরো মানে ছেলেটাকে গ্র্যাব করে রেখে দিয়েছিল। দিয়ে যখন 6 মাস পর ছেলেটা বুঝতে পারলো যে না আমি তো অন্য জায়গায় ফেঁসে গেছি, ওকে, তখন সে ওখান থেকে এসকেপ করতে চাইলো। দিয়ে যখন সে মানে এসকেপ করতে যাবে তখন তুমুল একটা অশান্তির সৃষ্টি হয়। হয়ে তখন যে দেখলো যে না এখন তো আর কিছু করার নেই, আমাকে থানার হেল্প নিতেই হবে। যখন সে থানায় যায়, অলরেডি তাকে জিপিএস সিগন্যাল ট্র্যাক করে সেই মেয়েটি থানায় এসে উপস্থিত, অ্যাডভোকেট নিয়ে, এবং এসে তার নামে মামলা করে কি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণের মামলা করে তার এগেনস্টে, এবং তার থেকে নাকি 5 লক্ষ টাকা নিয়েছে। এত কিছু তোমার অ্যালিগেশন দিয়ে তার এগেনস্টে মামলা করে। এবং ছেলেটি যে কমপ্লেন করতে গিয়েছিল কিচ্ছু পুলিশ নিল না, কারণ মেয়ে করতে গেছে অবশ্যই মেয়েটারই নেবে। ওকে, তো আবার এই ধরনের কমপ্লেন যেখানে তোমার মানে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস দিয়ে তোমার নন বেলেবল সেকশনে তোমার মামলা হলো, থানা পুলিশ হলো, বাড়িতে এসেছিলো 2-1 বার অ্যারেস্ট করতে, আমি ওকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিলাম। ওকে, দিয়ে তারপরে পরবর্তীকালে তোমার জজ কোর্ট থেকে তার অনেক কষ্টে বেল করানো হয়। তো যাই হোক সেটা অন্য ব্যাপার, কিন্তু ম্যাটার হচ্ছে যে এই ধরনের ডেটিং অ্যাপের থ্রু দিয়ে, এবং হ্যাঁ একটাই লুপহোল মেয়েটা ভুল করে ফেলেছিল, ওই যে বলে না যে সব কিছু করলেও কিছু না কিছু সে ভুল করে ফেলে, সে এফআইআরটা তাড়াহুড়োতে লিখতে গিয়ে একটা জিনিস লিখে দিয়েছিল যে আমাদের পরিচয় হয় এই ডেটিং অ্যাপে এত তারিখে। তো স্বাভাবিক কেউ ডেটিং অ্যাপে যদি পরিচয় হয় সে তো আর মানে বিয়ের প্রতিশ্রুতি তো ওইভাবে তো মানে কেসটা তো দাঁড়াচ্ছে না বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, কারণ ডেটিং অ্যাপে পরিচয় করে মানুষ হুকআপের জন্য। তো এই একটা গ্রাউন্ড আমি মামলা করতে গিয়ে দেখেছিলাম যে বাকি সব কিছু ছেলেটার এগেনস্টে, টাকা ট্রান্সফার হয়েছে, সব কিছু প্রমাণ আছে, ও নিয়েছে। অ্যাকচুয়ালি কী হতো মানে ছেলেটার বিজনেস অ্যাকাউন্ট ছিল, তো তো ও টাকা পয়সা মেয়েটা নিত, নিয়ে আবার অন্য যতজনকে পাঠানো তাদেরকে পাঠাতো। ওকে, তো সেই দিক থেকে মেয়েটার অ্যাকাউন্ট থেকে যে ছেলেটার অ্যাকাউন্টে ছেলেটারই টাকা, কিন্তু মেয়েটা নিজেই অ্যাকাউন্টে নিত, নিয়ে ছেলেটাকে যতটুকু প্রয়োজন হতো পাঠাতো। ওকে, তো এইটা দিয়েও ছেলেটা ফেঁসে গেছিল, প্রমাণ হয়ে গেছিলো যে মেয়েটা ওকে টাকা দিয়েছে, মেয়েটার থেকেও টাকা নিয়েছে। ওকে, তো এই কন্ডিশনটা কিছু থেকেই বার করতে পারছিলাম না, কিন্তু ওই একটাই জায়গা ছিল বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। কিন্তু বিবাহের প্রতিশ্রুতি দিয়ে যখন সহবাস হয় নিশ্চয়ই তো কোনো ম্যাট্রিমোনিয়াল সাইট তোমার Saadi.com বা অন্য কোথাও তো তার পরিচয় হয়নি, পরিচয় হচ্ছে তোমার একটা ডেটিং অ্যাপে, এবং সেটা মেয়েটা ওখানে অলরেডি অ্যাডমিট করে গেছিলো এফআইআরতে, এবং তার ওই অ্যাকাউন্টে তোমার প্রোফাইলও ছিল এবং আরও কিছু চ্যাটস ছিল। তো সেই সব দেখিয়ে আলটিমেটলি ছেলেটার অনেক কষ্টে বিল করানো গেছে। তো সব ক্ষেত্রে তো সেইটা হয় না, সবাই তো এই মানে ভুলটা করে না, ও মানে বাই চান্স ভুল করে গেছিলো বলে ছেলেটার বেল হলো, নাহলে কিন্তু বেল হওয়া তো ইজি ছিল না। আর মেয়েটা লাস্টে এটা দাবি করছে যে ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দেবো, ওর অ্যাডভোকেটকে দিয়ে মানে কনভিন্স করিয়ে বা থানার যে অফিসার তাদেরকে দিয়ে ফোন করিয়ে এটা বলছে ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দেবো, কিন্তু আমার টাকা লাগবে, 10 লাখ টাকা আমাকে দাও তবে আমি ছাড়বো। বলছে নাহলে তুমি বেল পাবে না, তোমাকে আমি অ্যারেস্ট করাবো, অ্যারেস্ট করে ঠিক টাকা বার করে নেবো। মানে ওই ছেলেটা বলে পার্টিকুলারলি এই টেম্পারমেন্টটা রাখতে পেরেছিল, অন্য কেউ ওই জায়গায় হলে ও ঠিক আছে ভাই 10 লাখ টাকা কী আর করবে, মানে জমি জায়গায় বেচে হলো এদিক ওদিক থেকে ধার দেনা করে হলো টাকা দিয়ে বেরিয়ে যেত। বা এই ধরনের একটা ট্রেন্ড চলে এসেছে যে টাকা কামানোর একটা তোমার মাধ্যম তৈরি হয়ে গেছে এই ডেটিং অ্যাপগুলো। তো সুতরাং সকলকে আমি এটাই বলবো যে কেউ যদি মানে ডেটিং অ্যাপ ভাই করে থাকো আগে প্রপারলি যাচাই করে তবে তার সাথে কোনো কিছু করে, এবং মানে চেষ্টা করো যে যতটা কম পরিমাণ মানে এই ধরনের জিনিসগুলোকে অ্যাভয়েড করে যাওয়া। হ্যাঁ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইগুলো তবু ট্রাস্টেড আছে, বাট ডেটিং অ্যাপে তারাই যায় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এই ধরনের স্ক্যাম হওয়ার কিন্তু চান্স আছে, এবং এগুলো কিন্তু খুব বেশি পরিমাণ আছে। এইভাবে ট্র্যাপে ফাঁসিয়ে বা হানি ট্র্যাম্প করে কিন্তু তোমার তার থেকে টাকা ডিমান্ড করা হচ্ছে। এটা অনেকে যারা ফেঁসেছে তারা ম্যাটারটা বুঝতে পারছে, কিন্তু আর ফাঁসলে কি লোকে বলতে পারে না যে আমি এই করতে গিয়ে তার সাথে এতবার এই করেছি, মানে প্রথমে এটা হয় না, 3-4 বার তার সাথে সহবাস করার পরে সেই জিনিসগুলো করে, যেমন এটাই তার হচ্ছে তোমার প্রফিট। এর ক্ষেত্রে 10 লাখ টাকা চাইছিল, অনেকের ক্ষেত্রে যার যেরকম পয়সা কারোর থেকে 1 কোটি টাকাও চাইতে পারে।
ওকে, তো সুতরাং ভাই এটাই বলবো সকলকে যে এই ধরনের ডেটিং অ্যাপ থেকে খুব সাবধান, কারণ এখন ম্যাক্সিমাম কিন্তু এরকম কেস কিন্তু প্রচুর কিন্তু হচ্ছে। ওকে, আর তাদের ইন্টেনশনই হচ্ছে তাকে ফাঁসাবো, ফাঁসি তার থেকে একটা থানা পুলিশ করব, করে ওই যেরকম বাড়ির ঘটনাটা বললাম থানা পুলিশ করে টাকা বার করা, এখানেও থানা পুলিশ করে টাকা, এবং এখানে থানারও কিন্তু তোমার ব্যাপার স্যাপার থাকে অনেক। ওকে, আর কি খোলাখুলি আর কি বলবো, ব্যাপার কিন্তু থাকে। আর একটা ইন্টারেস্টিং ঘটনা, মানে এই ধরনের ঘটনা লোকে জানা উচিত অ্যাকচুয়ালি। মানে আজকালকার দিনে দেখছি মানে এই ম্যাট্রিমোনিয়াল জিনিসপত্র এত মানে নেগেটিভ দিকে চলে গেছে, একটু কিছু কথা কাটাকাটি হলেই না মানুষ নিজের টেম্পারমেন্ট রাখতে পারছে না, বউকে মেরে দিচ্ছে, বরকে, মানে হয়তো ওই যে বললাম তোমার কালপেবল হোমিসাইড, হয়তো তার ইন্টেনশন ছিল না মারার, কিন্তু মানে এমনই একটা ধরো কথা কাটাকাটি এমন জায়গায় গেল যে কেউ কোনো টেম্পারমেন্ট রাখতে পারলো না, মানে মারলো, সে মারা গেল, বা রাগের মাথায় এমন কিছু করে ফেললো, পরে সে সেটা নিয়ে আফসোস করছে। সেটা আমি একটা ঘটনা বলি, এই যে কালপেবল হোমিসাইড বলেছিলাম, তো একবার কি হয়েছিল, একটা হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে, ঠিক আছে, এটা তোমার বলছি আমাদের বাগনানের ঘটনা, হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে তোমার খুব কথা কাটাকাটি হয়েছিল। ওকে, ব্যাপার নিয়ে ঝামেলা অনেক দিন ধরেই চলছিল, হয় না কিছু কিছু তোমার ওয়াইফ দেখবে মানে বড্ড বেশি অ্যাগ্রেসিভ হয়, এখানে যাবে না, ওখানে যাবে না, সেখানে যাবে না, তুমি এই করেছো ওই করেছো সেই করেছো, ড্রিঙ্কস করবে না, বন্ধুদের সাথে মিশবে না, সবসময় সন্দেহ করে, কোথায় ছিলে, এই ছিলে সেই ছিলে। এবার একটা পুরুষ সারাদিন ধরো তোমার বাইরে কাজকর্ম করে ঘরেতে এসে স্ত্রী যদি এইসব শোনে, স্বাভাবিক তার হয়তো মাথা গরম হয়ে গেছিল। হয়ে কী করেছিল, তোমার পাশে ছিল এই যে দরজা বন্ধ করার যে খিল থাকে না, গ্রামের দিকে দেখবি বড় বড় দরজা হয়, তো ওই দরজা বন্ধ করার খিল থাকে, সেই খিলটা নিয়ে তার বউয়ের মাথায় মেরে দিয়েছিল। আচ্ছা, মারতে তোমার ইন্টারনাল তোমার হ্যামারেজ হয়, মাথা ফেটে যায়, ফেটে গিয়ে সে মারা যায়। তো পরবর্তীকালে সে যখন বুঝতে পারে যে আমি কি করেছি, তখন তো সেটাকে লুকানোর চেষ্টা করে, কি করবে, মানে তো আর লুকিয়ে রাখা যায় না, বউ এ হয়েছে। সে কি করে, পরের দিনে বউকে রান্নাঘরের মধ্যে রেখে তোমার ওই গ্যাস তোমার আর কি লিকেজ করে দিয়ে তোমার একটা তোমার ওই বাতি জেলে রেখে চলে যায়। ওকে, আধ ঘন্টা পরে জানা যায় যে তার ঘরে আগুন টাগুন লেগে গেছে, আশেপাশের লোক এসে জল দিয়ে তোমার নেভায়, এবং গিয়ে দেখা যায় যে তার বউ আগুন মারা গেছে। মানে এটাই সে দেখাতে চায়, কিন্তু যখন আর কি তোমার পোস্টমর্টম করা হচ্ছে, দেখা যাচ্ছে যে হেডে একটা ইনজুরি আছে, এবং তার কজ অফ ডেথ কিন্তু তোমার ওই আগুনে পুড়ে না, আগুনে পুড়ে মারা গেলে মানে তার অনেক বার্নিং হয়, কষ্ট হয়, শ্বাসকষ্টে মারা যায়, অনেক কিছু ব্যাপার হতে পারে, কিন্তু ইনজুরিতে মারা যায় না। কেউ যদি আগুনে পুড়ে যায় তার তো ইনজুরি, হ্যাঁ এবার ধরো পা পিছলে পুড়ে গেল, কোথায় মাথায় লাগলো ইনজুরি হলো, সেটাও হতে পারে, বাট এখানে ইনজুরিটা কিন্তু ওরকম টাইপের ছিল না, সেটা কিন্তু পোস্টমর্টমে তোমার কিন্তু ধরা পড়ে। পুলিশ তাকে ইনকোয়ারিতে ডাকে, ইনকোয়ারিতে ডেকেও কিন্তু পুলিশ সেরাম কিন্তু কিছু তার থেকে বার করতে পারেনি। ওকে, সে কিন্তু ছিল একটা তোমার ইলেকট্রিশিয়ান, কিন্তু তার বুদ্ধি ছিল বিশাল। ওকে, তো অনেকবার ইনকোয়ারিতে ডেকেও কিন্তু সেরকম কিছু বার করতে পারেনি। পরবর্তীকালে পোস্টমর্টমের রিপোর্টের এগেনস্টই তাকে অ্যারেস্ট করা হয় আচ্ছা, এবং কোর্টে প্রডিউস করা হয়। মানে সেটা কি পুরো থানা থেকেই করেছে? হ্যাঁ, কোর্টে প্রডিউস করা হয়, কোনো সাক্ষী ছিল না, বউ আর বর একা ঘরে থাকতো, এবং সাক্ষী যারাই দিচ্ছে সবাই ওর এগেনস্টেই দিচ্ছে, বলছে যেহেতু আগুনে পুড়েই তো তাকে আমরা যখন দরজা খুলে দেখি যে আগুনে পুড়ে গেছে সে। তো পরবর্তীকালে 3 মাস 4 মাস সে জেল খাটার পরে পরবর্তীকালে কোনো একদম প্রপার এভিডেন্স না পাওয়ার জন্য পরবর্তীকালে তাকে রিলিজ করা হয়, এবং কেসটা এখনও রানিং আছে। ওকে, বাট ওই একটাই জিনিস, পরবর্তীকালে সে মানে জানা যায় যে সে ঘটনাটা ঘটিয়েছে, বাট পুলিশ সেটা এখনও মানে ওটা প্রমাণ করতে পারেনি একটাই কারণে, কোনো সাক্ষী তখন পায়নি প্রথম কথা, আর ওই একটাই গ্রাউন্ড যে আগুনে পুড়ে মারা গেছে, তখনও তো সে মানে আগুনে পোড়ার সময় তো বা পা পিছলে তো পড়ে যেতেই পারে, ওই একটা জায়গা দাঁড়িয়ে যাচ্ছে, মানে প্রপার কোনো এভিডেন্স। তো আমাদের দেশের আইন ব্যবস্থা হচ্ছে ইনোসেন্ট আনটিল প্রুভড গিলটি, যতক্ষণ না তার দোষ প্রমাণ করা যাচ্ছে সে ততক্ষণ হচ্ছে তোমার ইনোসেন্ট। ওকে, তো এর ক্ষেত্রেও সেম জিনিস হয়েছিল। তো যেহেতু মানে সেরকম কনক্লুসিভ কোনো সাক্ষী হোক বা প্রমাণ হোক ওর এগেনস্টে পাওয়া যায়নি, ও কী করেছিল, ওই যে খিলটাকেও সরিয়ে রেখে দিয়েছিল, ওটাকে পরে ও হাওয়া করে দিয়েছিল, আর আগুনে পুড়ে যেতে তো অটোমেটিক্যালি সব তোমার এভিডেন্স যতটুকু মানে আর কি ছিল সেটাও তোমার আর কি নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য সেই ক্ষেত্রে কিন্তু মানে তাকে মানে ভেতরে রাখতে পারেনি পুলিশ। ওকে, আচ্ছা, আর একটা জিনিস এটা এখনো চলছে? এটা এখনও তোমার চলছে। আচ্ছা, এরকম অনেক কেস দেখবে মানে যে ক্ষেত্রে তোমার পার্টিকুলার যদি সত্যি করে কোনো এভিডেন্স না পাওয়া যায়, ধরো তার 5 বছর ট্রায়াল চললো,
সে ভেতরে থাকলো, কিন্তু আলটিমেটলি তার এগেনস্টে সেরকম মানে কনক্লুসিভ কোনো এভিডেন্স পাওয়া গেল না সে সেই ক্রাইমটা করেছে। তখন এটাকে বলা হয় বেনিফিটস অফ ডাউটস। ওকে, তো সেই বেনিফিটস অফ ডাউটসে কিন্তু মানে সে কিন্তু তোমার মানে কনভিক্টও হয়ে যায় অনেক সময়, আবার কিন্তু সে ছাড়াও পেয়ে যায়। ওকে, তো এই আমাদের দেশে এটাই একটা তোমার মানে লুপ হোল আছে, যে যদি না তার এগেনস্টে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, কেউ যদি মার্ডারও করে ফেলে সেক্ষেত্রে সে কিন্তু কিছু করা পারে না। আচ্ছা, আর একটা ঘটনা বলি, এখন দেখবে এটা মানে অনেক ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে, দেখবে একটা ফোন আসে, পুলিশ ফোন করে তোমাকে থানাতে ডাকে, হ্যাঁ, থানাতে আসুন, আপনার এগেনস্টে মামলা হয়েছে, ডেকে পাঠায়। এটা কিন্তু পুলিশ করতে পারে না। একটা তোমার লখনৌ হাইকোর্টের তোমার একটা কেস বলি, রিসেন্ট তোমার এই জানুয়ারি মাসেই হয়েছে, নিউজ মিডিয়াও হয়েছে এটা নিয়ে খুব। কী হয়েছিল, একটা পক্সো মামলাতে একটা লোককে ডেকে পাঠিয়েছিল, বলেছিল যে এরকম এনকোয়ারির জন্য আপনি আসুন, দিয়ে তাকে কি করে জোর জবরদস্তি অ্যারেস্ট মেমোতে সই করিয়ে তাকে কিন্তু ভেতরে ঢুকিয়ে দেয়। আচ্ছা, ওকে, মানে তো তোমাকে ডেকে পাঠালো, তোমার ধরো এগেনস্টে কোনো মামলা হয়েছে, তোমাকে ডেকে পাঠালো যে ইনকোয়ারির জন্য আসুন, বা 41 নোটিশ দিয়ে ডেকে পাঠালো যে ইনকোয়ারি থেকে আপনি কোঅপারেট করুন। কোঅপারেট না করলে তো এমনি তখন অ্যারেস্ট করে নেবে, তা তোমাকে যেতেই হবে। গিয়ে তুমি জানতে পারলে যে তোমাকে দিয়ে অ্যারেস্ট মেমোতে সই করিয়েছে, সই করে তোমাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আর অ্যারেস্ট যদি কাউকে একবার করে নেয়, ওই যে 24 ঘন্টার মধ্যে যে তোমার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে যে তোমার প্রডিউস করে, কোনো মতে কিন্তু খুব লাগ ভালো না থাকলে কিন্তু বেল হয় না। তুমি যাই ক্রাইম করো, তুমি যদি কাউকে মারামারির ক্রাইমও যদি করে থাকো, পরের ডেটে একবার ধরে যদি কাউকে নেয় পুলিশ, এটা কিন্তু মানে জানিয়ে রাখছি সকলকে, একবার ধরে যদি নেয় কাউকে পুলিশ, ওই পরের ডেটে কিন্তু বেল করানো খুব চাপের। আবার তোমার পক্সো মামলা, ওকে কী করেছে, তোমার 12 দিনের কাস্টাডি দিয়ে দিয়েছে। দিয়ে সে কী করে, পরে তার ভাই কী করে, হিভিয়াস কর্পাসে তোমার মামলা ফাইল করে লখনৌ হাইকোর্টে, করে বলে যে তার ডিটেনশনটা হচ্ছে ইললিগাল ডিটেনশন। কেন না, তাকে ডাকা হয়েছিল তোমার এনকোয়ারির জন্য, আর দিয়ে তাকে জোর জবরদস্তি অ্যারেস্ট মেমোতে সই করিয়ে তোমার জেলেতে ঢুকিয়ে দেয়। দিয়ে পাবলিক প্রসিকিউটর যে ছিল, স্টেটকে যে রিপ্রেজেন্ট করেছিল তোমার, মানে পুলিশকে যে রিপ্রেজেন্ট করেছিল, সে বলে যে হ্যাঁ ঠিক আছে, অ্যারেস্ট যদি তোমার ইললিগাল হয়ে থাকে, বা পরের দিন তো তোমার ম্যাজিস্ট্রেট তো সেটাকে কাস্টাডি গ্রান্ট করেছে, তো সেখানে সেটা রেকটিফিকেশন হয়ে গেছে। তো ফাইনালি তোমার লখনৌ হাইকোর্ট বলে যে এটা এগেনস্ট আর্টিকেল 22। আমাদের পার্সোনাল লিবার্টিকে কেউ এইভাবে চ্যালেঞ্জ করতে পারে না। ওকে, কাউকে এইভাবে ইললিগালি তোমার ওই ইনভেস্টিগেশনের নাম করে ডেকে এনে কারো পার্সোনাল লিবার্টিকে কেউ হার্ম করে তাকে অ্যারেস্ট করে নিতে পারে না। তো কী হয়েছিল, গ্রাউন্ড অফ অ্যারেস্টে কিন্তু স্পেসিফিক্যালি কিছু মেনশন ছিল যে কী গ্রাউন্ডে তাকে অ্যারেস্ট করা হচ্ছে না করা হচ্ছে, জাস্ট এসেছিল বলে ওই অ্যারেস্ট মেমোতে সই করে তাকে অ্যারেস্ট করে নিয়েছিল। তো কোর্ট বলে উইদাউট প্রপার অ্যারেস্ট মেমো কাউকে এইভাবে ইনলিগালি ডিটেন করা যায় না, ইট ইজ এগেনস্ট দ্য ল। এবং পুলিশ কাউকে এইভাবে ফোন করে আসুন বা এইভাবে নোটিশ দিয়ে ডেকে তাকে অ্যারেস্ট করে নিতে পারে না। যদি সে আসে, তার কন্ডাক্ট যদি প্রপার না হয়, সেক্ষেত্রে সে ম্যাজিস্ট্রেটকে জানাবে, ম্যাজিস্ট্রেট যদি পারমিশন দেয় তবে তাকে অ্যারেস্ট করতে পারে, বা ম্যাজিস্ট্রেট যদি ওয়ারেন্ট ইস্যু করে তবেই তাকে অ্যারেস্ট করতে পারে। এবং নাহলে তুমি যদি পক্সো মামলাতে তো এইভাবে ডেকে পাঠানোই যায় না, 41 মানে নোটিশ তো দিয়েই যায় না, একমাত্র 7 বছরের পরে মানে নিচে যে সকল সাজা হয় সেক্ষেত্রে অনলি 41 নোটিশ দেওয়া যায়, বাকি ক্ষেত্রে ডিরেক্ট তাকে উইদাউট ওয়ারেন্ট চাইলে পুলিশ অ্যারেস্ট করতে পারে। তো এই ম্যাটারে তো তাকে ডেকে পাঠানো তো কোনো মানে গ্রাউন্ডই তৈরি হয় না। ওকে, তো সুতরাং পুলিশ যদি কাউকে ফোন করে ডাকে, তাকে এটাই বলতে হবে যে আপনি আমাকে 41 নোটিশ বা 35 BNSS নোটিশ সার্ভ করুন, তারপরে আমি যাব। ফোন করে ডাকলে যদি একবার ভাই কেউ চলে গেছে, তাকে যদি অ্যারেস্ট করেন তাহলে কিন্তু তার বেল হওয়া খুব মুশকিল। ওকে, এটা একটা জানিয়ে রাখলাম সকলকে, কারণ এই ধরনের কেসও কিন্তু আজকালকার দিনে প্রচুর হয়। একটা ছোটোখাটো ম্যাটার হলে পুলিশ দেখি ফোন করে ডেকে পাঠায়, আবার আজকাল আবার হোয়াটসঅ্যাপে কল করে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কল করে কেন জানো, কারণ হোয়াটসঅ্যাপের এই রেকর্ড হয় না বলে। আবার দেখবো অনেক সময় ভিডিও কল করে পুলিশ বলে যে আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে, অনেক সময় নোটিফিকেশান আসে, দেখো একটা পুলিশ ড্রেস পরে বসে তোমাকে বলছে আপনি আসুন, এই করুন সেই করুন, বা এত টাকা দিন অত টাকা দিন। এইগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু স্ক্যাম, কারণ ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না, অ্যারেস্ট হয় ফিজিক্যালি, ডিজিটালি কাকে কি অ্যারেস্ট করবে এভাবে হয় না। তো এই ধরনের নোটিফিকেশান বা ফোনেতে যদি কোনো মানে অফিসার ভিডিও কল করে, এগুলোকে ইগনোর করতে হবে সকলকে। কারণ বা যদি পসিবল হয় নিয়ারেস্ট যে সাইবার ক্রাইম যে পুলিশ স্টেশন আছে বা সাইবার ক্রাইম পোর্টাল থাকে, সেগুলো স্ক্রিনশট মানে সেখানে কমপ্লেন আপলোড করতে হবে। একটা জিনিস বলি, যেটা তুমি আগের দিন আমায় বলছিলে যে একটা পরকীয়া মার্ডার এরকম একটা কেস আছে যেটা আর কি মারাত্মক, খুব কমপ্লিকেটেড টাইপের কিছু একটা ছিল, তো সেটা যদি শেয়ার করো, কারণ মেনলি ওটা শোনার জন্যই এই পডকাস্টটা। এই ধরনের মানে কেস আমি মানে লাইফে মানে প্রথম দেখলাম, মানে এগুলো অ্যাকচুয়ালি যে এক্সিস্ট করে এই ধরনের ঘটনা, মানে আমাদের সোসাইটির মানে
আপার লেভেলে হতেই পারে, বাট একদম যে মানে তোমার গ্রাউন্ড লেভেলেও যে এইসব ঘটনাগুলো এক্সিস্ট করে মানে আমার কোনো ধারণাই ছিল না। ওকে, ঘটনাটা মানে আশেপাশের মধ্যেই ঘটেছে, অনেকে হয়তো মানে জানবেও, যাক, বাট তাও বলি। ব্যাপারটা হচ্ছে একটা লোকের একজনের সাথে বিয়ে হয়েছিল এবং একজনের সাথে ছিল তোমার পরকীয়া রিলেশনশিপ। আর এটা শুধু 1-2 দিনের নয়, 34 বছরের রিলেশনশিপ ছিল পরকীয়া, এবং বিয়ে করেছে সে পরে। ওকে, বিয়ে করেছে সে, তার বিয়েটা হয়েছিল 6 বছরের, আর পরকীয়া রিলেশনশিপটা ছিল হচ্ছে 34 বছরের। ওকে, এবং যার সাথে তার পরকীয়া রিলেশনশিপ ছিল সে অলরেডি একজন বিবাহিত মহিলা, তার একটা ছেলে ছিল, এবং সেই ছেলেরও বিয়ে হয়ে গেছিলো, তারও বাচ্চা ছিল। ওকে, এবং অদ্ভুত বিষয়, লোকটি মানে যে আর কি মার্ডার হয়েছে, মানে যার পরকীয়াটা ছিল, তার বউ কিন্তু সব ঘটনাটা জানতো, যে তার সাথে অলরেডি একজনের 34 বছরের পরকীয়া রিলেশনশিপ ছিল এবং সে বিবাহিত, এবং সে সব কিছু জেনেই বিয়ে করে, এবং দুজনে এই ব্যাপারটাকে মেনেও নেয়। মানে দুজনে কিন্তু হিন্দু, এমন নয় যে মানে অন্য কোনো কমিউনিটি, মেনেও নেয়। দুজনে একসাথে ঘুরতে, দুজনকে একসাথে নিয়ে সে ঘুরতেও যেত, তার ফটোগ্রাফসও আছে। ওকে, দীঘা, পুরী, বিভিন্ন জায়গায় ঘুরতেও যেত, একসাথে দুজনকে নিয়ে ছবিও তুলতো। মানে ব্যাপারটা তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাতে ছিল। ওকে, তো আগে ঘটনাটা বলি, তারপর কি কনসিকুয়েন্স হতে পারে সেটা বলছি। তো একদিন কি হয়, মানে প্রায়শই লোকটা কি করতো, মাঝে সাঝেই ওই যার সাথে পরকীয়া রিলেশনশিপ ছিল তার হাজব্যান্ড মারা যায়, ওই মহিলাটির হাজব্যান্ড মারা যায়, তার বাড়িতে আসতো, এসে যার সাথে ওই পরকীয়া ছিল ওই মহিলা, ওই লোকটি এবং ওই মহিলার যে ছেলে, তিনজনে মিলে বসে ড্রিঙ্ক করতো। ওকে, তো ড্রিঙ্ক করতে করতে একদিন কি হয়, মানে অ্যাজ পার ওই মহিলাটার কথা আমি তোমায় বলছি, মহিলাটি বলে যে আমি ড্রিঙ্ক করার পরে, আমি তো বেশি ড্রিঙ্ক করতাম না, অল্প ড্রিঙ্ক করার পরে আমি পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ি, এবং পরের দিনে সকালবেলা দেখা যাচ্ছে যে ওই লোকটি মারা যায়। আচ্ছা, ওকে, পুলিশ এসে দেখে যে লোকটি যে এই ঘরে শুয়েছিল তার মাথার নিচ দিয়ে রক্ত বেরোচ্ছে, একটা কাঁচের বোতল ভেঙে পড়েছিল, ক্রাইম সিনটা বলছি তোমাকে, এবং সেখানে রক্তটাকে মুছে ফেলার অনেকভাবে চেষ্টা করা হয়েছে, ধুয়ে ফেলে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। ওকে, এবার পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে যে কী করে হলো না করে হলো, তো তখন ওরা বলে আর কি যে আমরা তো কিছু জানি না, তো এরকম ও ড্রিঙ্ক করে ও শুয়ে পড়েছিল, সকালে উঠে আমরা দেখি যে এরকম মারা গেছে। তো এবার কাঁচের বোতল যে ভাঙা হয়েছিল সে সব কিছু সরিয়ে দেওয়া হয়েছে, ওখানে একটা সরিয়ে দেওয়ার একটা দাগ দেখা গেছে, ওখানে ব্লাড যে বেরিয়েছিল সেগুলো মুছে ফেলার একটা জিনিস দেখা গেছে। তো পোস্টমর্টম যখন করা হয় তখন দেখা যায় যে ওর তোমার কজ অফ ডেথ হয়েছে তোমার ডিউ টু ইন্টারনাল ব্রেন হ্যামারেজ। আচ্ছা, এবার ভাই মাথায় যদি কেউ আঘাত না করে সেক্ষেত্রে তো তোমার মানে আর কি ব্রেন হ্যামারেজ তো এইভাবে হতে পারে না। ওকে, তো এটা একটা পুরো একটা তোমার ধোঁয়াশার মধ্যে ঘটনাটা আছে যে কী করে লোকটা মারা গেল, কারণ ছেলেটির বক্তব্য হচ্ছে ছেলেটি ইনোসেন্ট, আর ছেলেটি সত্যি মানে দেখে তুমি বুঝতে পারবে ছেলেটি সত্যি কিন্তু মানে খুব ইনোসেন্ট এবং হ্যান্ডিক্যাপড। আচ্ছা, তো তার পক্ষে অত বড় একটা লম্বা চওড়া মানে যে আর কি মারা গেছে, সে যথেষ্ট অনেক কি মানে তার যথেষ্ট আর কি বডি আছে। হুম, তো ওই লম্বা চওড়া মানুষটার সাথে যদি মারামারিও হয় বা কোনো কথা কাটাকাটিও হয়, সে যদি তাকে মানে বোতল দিয়ে মাথায় মেরেও থাকে, সেক্ষেত্রে লোকটিও তাকে যে মারবে না তার কিন্তু কোনো, তাহলে তো তার শরীরে কোনো আঘাত থাকতো, সেটাও কিন্তু নেই। ওকে, অথচ তার মায়ের বক্তব্য যে মানে যার সাথে পরকীয়া ছিল মহিলাটির, তার বক্তব্য হচ্ছে যে সে ওই টাইমে ওই রুমেতে ছিল না, সে ছিল পাশের রুমে, তাহলে সে মারা গেল কী করে? এই কেসটা কিন্তু পুলিশ অনেকভাবে ইনভেস্টিগেশন করে অনেক কিছু করেও কিন্তু কিছু করে সলভ করতে পারেনি, আর দুজনেরই কিন্তু বেল হয়েছে। ওকে, তো দেখো এই কেসটা দুজনেরই কিন্তু বেল আমি করিয়েছি। এবার আমার নিজস্ব একটা থিওরি আছে, কারণ ওরা এখনও কিন্তু আমার কাছে কিন্তু স্বীকার করেনি যে ওরা এটা করেছে। এবার খুব অদ্ভুত বিষয় আমার কাছে এটা লাগছে, তাহলে লোকটা মারা গেল কী করে? ওকে, তো দেখো এর দুটো থিওরি আমি মানে সব কিছু ঘেটে ঘুটে যেটা বুঝতে পেরেছি, দুটো প্রবাবল কন্ডিশন হতে পারে। ওকে, কারণ ওখানে কিন্তু কোনো থার্ড পার্টি ছিল না, ওই মা ছেলে ছিল এবং যেই লোকটির সাথে পরকীয়া মানে করতো সে ছিল। তো দেখো এটার দুটো কনসিকুয়েন্সেস হতে পারে, যেটা মানে আমি রিসার্চ করে যেটা বুঝতে পেরেছি, যাক এটা আন্ডার ট্রায়াল, আমি কারণ নাম নিতে পারছি না। ওকে, তো সেটা হচ্ছে দেখো হয়তো এরকম হতে পারে যে ছেলেটি হয়তো ড্রিঙ্ক করতে করতে তার সেখানে কিছু হয়তো মিশিয়ে দিয়েছিল। ওকে,
দিয়ে তারপরেও সে মারা যাচ্ছে না দেখে তার মাথায় হয়তো তারপরে বোতল দিয়ে মারে। তাহলে তো বেরোতো পেটে কিছু, হ্যাঁ, মানে কিছু মেশালে তো পেটের ওই ব্যাপারটা বেরোয় সেটাও না? কিন্তু পাওয়া যায় না, অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে দেখো তাহলে মানে নয় ছেলেটি করেছে নয় মহিলাটি করেছে, নিজে নিজে কেউ ভাই ওইভাবে মারা যায় না, এতদিন সে ড্রিঙ্ক করছে কী করে মারা গেল? এবং কোনো তার মেডিকেল কোনো ইনজুরিও বা কিছু তোমার ব্লাডের মধ্যে কিছু যে কী কজ অফ ডেথ কিন্তু প্রপার কিন্তু ক্লিয়ার নয়। ওই ব্রেন হ্যামারেজ হয়ে মারা গেছে, কীভাবে ব্রেন হ্যামারেজ হলো? তবে কিন্তু হ্যাঁ ওই বোতলের ভাঙা বোতল কিন্তু একটা পাওয়া গেছে, তাহলে মাথায় বোতলটা দিয়ে মেরেছে এতটুকু কিন্তু কনফার্ম। এবার কেন করবে এটা? ওকে, তার বক্তব্য অনুযায়ী যে আমার বাবা মারা যাওয়ার পর আমার গার্জেন হিসেবে ওই লোকটি তাকে দেখাশোনা করতো, তাকে সাপোর্ট করতো, সব কিছু করতো, ফ্যামিলির যা প্রবলেম হতো ও সেটাতে সাপোর্ট করতো, মানে বাবার ভূমিকা পুরোটাই ওই লোকটি পালন করতো। তাহলে তার মারার কী কারণ? তো আমার যেটা মনে হয় হয়তো তার মানে বউয়ের দিক থেকে কোনো রকম সে হয়তো মেন্টালি ডিপ্রেশনে ছিল, কারণ বউটি খুব একটা সুবিধের নয়, বউটির সাথে তার মানে ম্যাট্রিমোনাল ইস্যু থেকেই যায়। ওকে, ঝামেলা ঝগড়া, তো সেটা একটা ছিল। এবং হয়তো কথায় কথায় কখনো হয়তো তাকে তার মাকে নিয়েই আর কি হয়তো বলা হতো যে হয়তো তোর বংশ পরিচয় কার, তুই ছেলে, সেটাই ঠিক নেই, এইসব এইসব হয়তো কিছু একটা তাকে হয়তো একটা বলা হতো। তো সেই দিক থেকে সেই ব্যাপারটাকে কোনোভাবে হয়তো শেষ করতে চেয়েছিল, কোন একটা রাগ থেকে। ওই যে বলে না সোশিওপ্যাথ আর সাইকোপ্যাথ, ঠিক আছে, সাইকোপ্যাথদের দিকে তুমি বুঝতে পারবে না যে তারা মানে যে ক্রাইমগুলো করে না দেখে তুমি বুঝতেই পারবে না, দেখে আমরা নর্মাল মানুষ যে করতেই পারে না। আর সোশিওপ্যাথ হচ্ছে যে মানে প্রচণ্ড রাগে তোমার কাউকে ধরো খুন করছে। ওকে, তো আমার যেটা মনে হয় এইটা কিন্তু প্ল্যান করে তাকে হয়তো মানে হয়তো জানতো যে মাথায়, বা অনেক হয়তো রিসার্চ করেছে যে মাথার হয়তো পার্টিকুলার কোনো পজিশন আছে যেখানে হয়তো আঘাত করলে হয়তো মানে মানুষ মারা যায়। একটা মানে জয়েন্ট থাকে, যতটুকু মেডিকেল সায়েন্স মানে একটু স্টাডি করে আমি জেনেছি, মাথার একটা জয়েন্ট থাকে, ব্রিদিং পয়েন্ট বলে যেটাকে, তো ওখানটা মারলে কিন্তু মানুষ কিন্তু মারা যায়। ওকে, তো সেইটা হয়তো সে কোনোভাবে রিসার্চ করে হয়তো সেখানে হয়তো অ্যাটাক করেছিল, এটা হতে পারে এক নাম্বার। সেকেন্ড হচ্ছে বউটি হয়তো 34 বছর ধরে তার সাথে রিলেশনে থাকার পরে তার যে এই যে 6 বছর যে সে বিয়েটি করেছে এবং করার ফলে হয়তো তাকে কোনোভাবে নেগলেক্ট করছিল বা কিছু হয়তো তার অ্যাডভান্টেজ নিচ্ছিল। ওকে, বউটির কিন্তু মানে পয়সা কড়ি ছিল, সেসব কিন্তু ওই লোকটি নিত, তার একটা ফ্ল্যাট ছিল সেটিও সেই লোকটি মানে আর কি ভোগ করতো। ওকে, তো সব কিছু পরবর্তীকালে কম টাকা দিয়ে সেই ফ্ল্যাটটি আর কি ওই লোকটি মানে যে মারা গেছে সে নিয়েছিল। বা পরবর্তীকালে কখনো হয়তো বউটির এটা মনে হয়েছে যে এতদিন আমার সাথে থাকার পরে আজকে 6 বছর অন্য কাউকে বিয়ে করে সে হয়তো তাকে বেশি টাইম দিচ্ছে, তো সেই ক্ষেত্রে হয়তো সেই ব্যাপারটাকে আর মেনে নিতে পারেনি। তো সেও হয়তো যে দুজনে ড্রিঙ্ক অবস্থাতে হয়তো এক্সেপশনাল ড্রিঙ্কিং করেছিল, তো পরে হয়তো রাতে এসে শুয়ে পড়ার পরে রাতে এসে হয়তো সে কোনোভাবে তাকে এটা করেছে। তো এই দুটো কিন্তু কনসিকুয়েন্সেস হতে পারে বলে আমার ধারণা। বাট এটা এমন একটা ধোঁয়াশার মধ্যে এখন অবধি রয়ে গেছে ইনসিডেন্টটা, যার কিন্তু কোনো কনক্লুসিভ এভিডেন্স পাওয়া যায়নি, যার জন্য দুজনেরই বিল করানো হয়েছে। এবং মানে বলে না যে ডাক্তার উকিলের কাছে কোনো কিছু লুকাতে নেই, বাট আমি যতবারই জানার চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি এটা হলো কী করে, এই প্রশ্নটা মানে এখনও মানে আমার মাথার মধ্যে ঘোরাফেরা করে যে কী করে তাহলে মানে কেসটা হলো, বাট তারা কিন্তু এখনও আমার কাছে সেটা কিন্তু স্বীকার করেনি। মানে আমি নর্মালি যদি ভাবি, আমি মার্ডার স্টোরি যদি না ভেবে বলি, এরকমও হতে পারে কি যে অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে কোনো কারণে টেবিল ছিল একটা, পা পিছলে, কারণ আমরা জানি এই জায়গাটা লাগলে মারা যায়, তো পা পিছলে এমনভাবে পড়েছে যে টেবিলে এইখানটা লেগেছে, তার কারণে মারা গেছে। দেখো ভাই কিছু একটা করেছে যার জন্য ওদের চোখে মুখে ওটা কিন্তু স্পষ্ট দেখা যায়। আমি তো অনেক ম্যাটার তো করেছি দেখে হ্যাঁ, বুঝতে না, পারি আমি নর্মালি বলছি, এবার কিছু তুমি তো তো ভাই ভালো একটা ঘাপলা আছে। ঘাপলা আছে এখানে, ঠিক আছে, একদম মানে সে ড্রিঙ্ক করে পা পিছলে পড়লো একদম ওখানেই লাগলো টেবিলে, যে হ্যাঁ, আবার। আর সব থেকে বড় কথা ওরা ওটাকে মোছার চেষ্টা করেছে যে হ্যাঁ, ব্লিডিং হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, বা হ্যাঁ, কাঁচের বোতল ভাঙা ছিল না, কয়েকটা টুকরো রয়ে গেছিলো, বাকি সব কিন্তু ওরা কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো কেউ যদি একদমই কিছু না করবে এতটা কিন্তু, বা রক্তে মোছার যে দাগ ফাগ বা পরিষ্কার করার একটা জিনিস চিহ্ন কিন্তু পাওয়া গেছে। আচ্ছা, আচ্ছা, ওকে, হ্যাঁ, তাহলে কিছু ঘাপলা আছে। কিছু একটা ব্যাপার আছে কিন্তু মানে একটা পুরো মিস্ট্রির মধ্যে, পুরো মানে পুলিশও মিস্ট্রির মধ্যে আছে। এটা কি এবং কেস সলভ হয়ে গেছে না না, এখনো আমি বেল ট্রায়াল করিয়েছি, আছে? এখন ওটা আন্ডার ট্রায়াল আছে। মানে যখন তখন ডাকতে ইন্টারিম, পারে? হ্যাঁ সে তো ডাকতে পারে, কিন্তু ডাকার পরেও পুলিশও কিন্তু অনেকবার ইনভেস্টিগেশন করেছে বা ওদের থেকেও অনেকবার জিজ্ঞাসাবাদ করেছে, অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করেছে, কোনোভাবেই কিন্তু মানে পুলিশ কিছু বার করতে পারেনি, অদ্ভুত ব্যাপার।
তো এটা একটা এমন একটা মানে আমার মানে ঘটনা মানে ওই যেটা মানে কোনো সিআইডির কেসের মতো না, সিআইডিতে যেমনি দেখায় সব কেস শেষে সলভ হয়ে সলভ যায়। হয়ে যায়, এই কেসটা কিন্তু মানে কোনোভাবে কোনো স্পেশাল এমনকি ব্রাঞ্চও তুমি ওনাদের প্রাইভেট অ্যাডভোকেট বলা অ্যাডভোকেট চলে, আমাকে ওরা ক্লিয়ার তোমাকে করেনি বলছে। ম্যাটারটা। মানে কতটা কোন লেভেলের প্রাইভেসিটা রেখেছে। বাট তুমি মা ছেলেকে যদি দেখো মানে ওদের মতো মানে নিরীহ মানুষ কিন্তু তুমি দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না কি হয়েছে না হয়েছে, বা আদৌ কি ওরা কিছু জানতো বা কি কিছু করেছে, বা তুমি যেটা বলছো সেটা হয়তো হলেও হয়তো হতে পারে, ভয়তে হয়তো ওরা সেটা করেনি বা কিছু একটা হবে, বাট কি হয়েছে না হয়েছে ওই বন্ধ ঘরের মধ্যে, ঠিক আছে। ওই যে ক্রিমিনাল জাস্টিস ইন এ ক্লোজ রুম বলে একটা সেই ওয়েব সিরিজ বেরিয়েছিল না, এটা হচ্ছে লাইভ মানে আমার জীবনে দেখা সেরকম একটা জিনিস, মানে ওই মানে ক্লোজ ডোরের মধ্যে কি অ্যাকচুয়ালি হয়েছে সেটা কোনো কুলকিনারা কেউ করে উঠতে পারেনি। সত্যি আজকে অনেকগুলো ঘটনা তোমার কাছ থেকে শুনলাম, সব থেকে অদ্ভুত ঘটনা আমি বলবো শেষেরটাই, একদম যে যেখানে কোনো মানে ক্লুও ক্লু পাওয়া গেল না কেন এই ঘটনাটা Clue হলো। পাওয়া গেল না, এটা বলা ভুল, ওই কাঁচের শিশি হ্যাঁ, বা হ্যাঁ, হ্যাঁ। কাঁচের টুকরো পাওয়া গেছিল, বাট হুম, তার কোনো কনক্লুশন নেই। নেই। এটাই হচ্ছে ব্যাপার। সরি আমার গলাটা খুব খারাপ, বাট যাই হোক, খুব ভালো লাগলো তুমি এলে, আবার আমরা একটা এরকম দারুণ পডকাস্ট করলাম, আর খুব সতর্কমূলক জিনিসপত্র জানলাম আজকে। আর শুরুর দিকে তো অনেক কিছু, যারা ধরো এই ল বা এই বিষয় নিয়ে পড়ছে তারা অনেক কিছু আশা করছি জানতে আর পারবে। সাধারণ মানুষও প্রথম জানতে দিকে পারবে মানে সাধারণ কোন মানুষও ক্ষেত্রে জানতে মানে পারবে। যদি কোনো ইনসিডেন্ট কারোর সাথে ঘটেও যায় তো তার মানে ভয় পাওয়ার কোনো দরকার নেই, এই এই জিনিসগুলোর ক্ষেত্রে মানে কোনগুলো এক্সেপশন ছাড় আছে, ছাড় কোনগুলো আছে, হ্যাঁ ছাড় নেই, এটা হচ্ছে একদম। আলোচনা হয়েছে, এটা একদম। থ্যাংক ইউ তুমি এলে, আবারও আশা করছি অন্যান্য টপিকে তোমাকে আবার ফিরে পাবো। এবছরের প্রথম পডকাস্ট তোমার সাথে। থ্যাংক ইউ তোমার।